হ্যাঁ, আমার এফএম খাতাটা দাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি বলেছিলাম 11টার সাথে ক্লাস স্টার্ট হবে, তো আমি প্রাথমিক কিছু কাজ করে নিয়েছি। যদি এই স্লাইডটা আবার ডিস্টার্ব করতেছে, কি করা যায়? This. আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যায়? শুরু কর। জি স্যার। কম স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলো একটু মিশাইতে হবে। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব আমাদের ওয়ার্ড মিটিং এর সর্বশেষ যে ক্লাস, সেটা হচ্ছে বিভিন্ন ফ্যাব্রিক স্ট্রাকচার। প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম ওয়ার্ড মিটিং এর বেসিক কিছু টার্ম, যেমন ওভারল্যাপ, আন্ডারল্যাপ, সুইঙ্গিং, শগিং, কিভাবে প্যাটার্ন কন্ট্রোল মেকানিজম হয়, এগুলার উপরে। দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখেছিলাম বিভিন্ন ধরনের ওয়ার্ড নিটিং মেশিন এবং এগুলা নিটিং অ্যাকশন।
এবং সর্বশেষ আমাদের 3 নম্বর চ্যাপ্টারে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্প নিটেড স্ট্রাকচার। তো আমাদের ওয়ার্প নিটেড ফেব্রিক বা স্ট্রাকচার গুলো মূলত 2 গাইড বার হয় এবং মাল্টি গাইড বার হয়। 2 গাইড বার মানে 2টা গাইড বার দিয়ে যে ফেব্রিকটা তৈরি হয় সেটা, আর মাল্টি গাইড বার মানে 2 এর বেশি অধিক পরিমাণে গাইড বার ব্যবহৃত হবে। তো আমরা FM2 তে ওয়ার্প নিটিং এর সিলেবাসটা যেহেতু সংক্ষিপ্ত এবং কমন ডিপার্টমেন্টের জন্য অফার করা হয়, সেই জন্য আমরা 2 গাইড বার স্ট্রাকচার পর্যন্ত পড়াবো। মাল্টি গাইড বার স্ট্রাকচার এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে পড়াই। তো 2 গাইড বার স্ট্রাকচারে আজকে আমি তোমাদের পড়াবো। তো এখানে আমার ক্লাসটা এখনই শুরু হচ্ছে এবং এখান থেকে শুরু, যে স্লাইডটা তোমরা দেখতেছো এখানে 2টা স্লাইড দেখা যাচ্ছে, মানে 2টা ফিগার। একটা হচ্ছে আমাদের সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার, একটা হচ্ছে ডাবল গাইড বার স্ট্রাকচার। তো সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার হচ্ছে ওই ফেব্রিক যেই ফেব্রিক মাত্র একটা গাইড বার দিয়ে তৈরি হয়। অর্থাৎ আমাদের এই ধরনের একটা গাইড বার আমরা সবাই জানি, যে গাইড বারের সাথে ইন্ডিভিজুয়াল গাইড থাকে বা গাইড ব্লেড থাকে অথবা 1 ইঞ্চির গাইড ইউনিট থাকে। কোনো একটা ওয়ার্প নিটিং মেশিনের ঠিক গেজ যতটুকু হয়, অর্থাৎ 1 ইঞ্চিতে যতগুলা নিডল থাকে, আমাদের গাইড বারের মধ্যে যে গাইড ইউনিট গুলো থাকে 1 ইঞ্চির লেডের মধ্যে যে গাইড ব্লেড গুলা, এই যে এগুলো মানে কাস্টিং করা থাকে যেমনটা তোমরা ল্যাবে দেখেছো, সেখানে হচ্ছে 28টা থাকবে। অর্থাৎ মেশিন গেজের সাথে আমাদের গাইডের প্রতি ইঞ্চিতে নাম্বারিংটা সেম হতে হয়। তো এই ধরনের একটা সিঙ্গেল গাইড বার দিয়ে যে ফেব্রিকটা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার। তো বোঝার সুবিধার্থে এখানে সিঙ্গেল গাইড বার স্ট্রাকচারের একটা ফেব্রিক দেখতে এক্স্যাক্টলি কিরকম হয় সেটাকে অনেক বড় করে এখানে ইলাস্ট্রেশনের সাহায্যে দেখানো হয়েছে। তো এই যে সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার আছে, এই ফেব্রিকটা তৈরি করা সম্ভব, বাট এইটা আসলে ফেব্রিক যে উদ্দেশ্যে আমরা তৈরি করি, যে আইদার সে আমাকে অ্যাপারেল অথবা কোনো টেকনিক্যাল পারপাসকে সার্ভ করবে, তো এই জাতীয় কাজে হচ্ছে আমরা যে কোনো একটা ফেব্রিককে ব্যবহার করি, যে সেটা টেক্সটাইল, অ্যাপারেল, গার্মেন্টস অথবা যে কোনো টেকনিক্যাল পারপাসে ইউজ হবে। কিন্তু সিঙ্গেল গাইড বার স্ট্রাকচারে যে ফেব্রিক, এগুলো আদতে আমাদের সেই পারফরমেন্স গুলো আসলে করতে পারে না, যার কারণে সিঙ্গেল গাইড বার স্ট্রাকচারের কোনো ফেব্রিক আসলে তৈরি করা হয় না। এই ফেব্রিক তৈরি করা হয় না, অথবা এই ফেব্রিক গুলো কমার্শিয়ালি অ্যাকসেপ্টেড না। কেন অ্যাকসেপ্টেড না সেই কারণগুলো এখানে সিঙ্গেল গাইড বার স্ট্রাকচারে যে লেখা আছে, এখানে ফিচারগুলো লেখা আছে। তো আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি, দেন হচ্ছে আমরা সামনের অংশের মধ্যে যাব। ওকে, তাহলে সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার যেমনটা এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে ইউজুয়ালি ভেরি আনস্টেবল ফেব্রিক। এটা হচ্ছে ডাইমেনশনালি আনস্টেবল একটা ফেব্রিক। অর্থাৎ এই ফেব্রিকটাকে আমরা যদি কোনো পারপাসে ব্যবহার করি, তাহলে এই ফেব্রিকটাকে যদি ডান দিকে টানা হয়, তাহলে এই ধরনের একটা ফেব্রিক ডান দিকে টানলে এইদিকে ডিস্টর্টেড হয়ে যায়, বাঁকা হয়ে যায়। আবার যদি বাম দিকে টানি এদিকে ডিস্টর্টেড হয়ে যায়। দ্যাট মিনস এটা ডাইমেনশনালি যতটুকু মিনিমাম স্টেবল হওয়া দরকার যে কোনো একটা টেকনিক্যাল অথবা অ্যাপারেল বা ফাংশনাল কাজে ব্যবহারের জন্য, সেটা স্টেবল হয় না, কারণ এটার স্ট্রাকচারের মধ্যেই প্রবলেম রয়েছে। আমরা জানি যে গাইড বার গুলো আমাদের ডানে বামে সুইঙ্গিং মোশন দেয়, শকিং মোশন দেয়। তাহলে যখন ডান দিকে যায় তখন আমাদের এই ল্যাপটা তৈরি হয়, আবার যখন বাম দিকে সে আসে তখন আমাদের এই ল্যাপ তৈরি হয়। এই যে একটা ল্যাপের ভিতর দিয়ে একটা এবং একটার মধ্যে আরেকটা যায়, অর্থাৎ এটাকে যদি আমি আঁকায় দেখাই, ঠিক এইভাবে আমাদের স্ট্রাকচারটা তৈরি হবে। এইভাবে, যেখানে এটার সাথে এটা ইন্টারলুপিং করবে, এটার সাথে এটা ইন্টারলুপিং করবে। তো এখানে ইন্টারলুপিং ছাড়াই আমরা এই ল্যাপিং ডায়াগ্রামে দেখাই, আর এটা হচ্ছে আমাদের লুপিং ডায়াগ্রাম। সো এই ফেব্রিকটা আসলে যেহেতু ডান বাম জিগজ্যাগ করে এভাবে আগায়, যার কারণে এটা স্টেবল হয় না। এটা তখনই স্টেবল হবে যখন আমাদের এই লুপটা গেছে এইদিকে, আর এটার বিপরীত দিকে যখন আরেকটা এইভাবে আসবে, অর্থাৎ একটা যদি এইদিকে বেঁকে যায় আরেকটা এইদিকে তাকে ব্যালেন্স করে। এই ব্যালেন্সিংটা দেখো এখানে ডাবল গাইড বার স্ট্রাকচারের প্রত্যেকটার মধ্যে যদি দেখো, তাহলে এই ব্যালেন্সিংটা এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে। আমি আবারও দেখাচ্ছি কিভাবে ব্যালেন্সিংটা করা হয়েছে এখানে। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা লক্ষ্য করি যে সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার একটি আনস্টেবল ফ্যাব্রিক স্ট্রাকচার এবং কমার্শিয়ালি আনএক্সেপ্টেড ডিউ টু ইটস আনস্টেবিলিটি or distorted any direction when it is stressed or
পুল, যে কোনো দিকে যদি টানা হয় বা স্ট্রেস দেওয়া হয়, সে সেদিকে হচ্ছে আকৃতি ধারণ করে। যদি আমরা এইদিকে টান দেই, তাহলে এই ধরনের একটা সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার, এটা থিকনেসটা কমে, এটার উইডটা কমে এরকম হয়ে যাবে, বাট লেন্থে সে বেড়ে যাবে, এইদিকে ইনক্রিমেন্ট হবে, এইদিকে মাইনাস হবে। যদি আমরা এই ফ্যাব্রিকটাকে ঠিক লেফটের দিকে টানি, তাহলে এই ফ্যাব্রিকটা এই ধরনের অ্যাঙ্গেল হয়ে ডিস্টর্টেড হয়ে যাবে। সুতরাং এই ফ্যাব্রিকটা আসলে আমরা কোনো টেকনিক্যাল পারপাজে ইউজ করতে পারি না, বাট তৈরি করা সম্ভব। এখন তৈরি যে উদ্দেশ্য করবো সেটা যদি সার্ভ না হয়, এটা আনস্টেবল, এটার আনস্টেবিলিটি দূর করার জন্য যেটা করা হয় যে মিনিমাম ডাবল গাইড বার অর্থাৎ দুইটা গাইড বার দিয়ে হচ্ছে আমরা একটা ফ্যাব্রিক তৈরি করি। অর্থাৎ যে কোনো ওয়ার্ক নিটেড ফেব্রিক যদি কমার্শিয়ালি অ্যাকসেপ্টেড হতে হয়, তাহলে মিনিমাম দুটো গাইড বার আমাদের লাগবে। আমরা ঠিক এই জায়গার মধ্যে যে কোনো একটা স্টিচ যদি অ্যানালাইসিস করি, এখানে দেখা যাবে যে এই যে একটা নির্দিষ্ট নিডিল আছে, এই নিডিলের মধ্যে সুতা, একই নিডিলের মধ্যে একটা সুতা ডান থেকে বামে এভাবে সুইঙ্গিং শকিং করছে, আরেকটা তার বিপরীত দিকে এভাবে সুইঙ্গিং শকিং করছে। অর্থাৎ একই নিডিলে দুই দিক থেকে দুইটা সুতা ফিট হয়। ফলে এই যে আমাদের একদিকে টানা থাকে, এটা এইদিকে, আবার একটা এইদিকে থাকে। সো এই জিনিসটা একটা স্টিচ আর একটা স্টিচকে ব্যালেন্স করে, ফলে একটা স্টেবল স্ট্রাকচারের ফেব্রিক তৈরি হয়। অর্থাৎ এই ফেব্রিকটা হচ্ছে স্টেবল স্ট্রাকচার, অ্যাকসেপ্টেড ফেব্রিক। এটা আনস্টেবল স্ট্রাকচার, ডিস্টর্টেড হয়ে যায়, এটা হচ্ছে আমাদের আনএক্সেপ্টেড ফেব্রিক। আশা করি আমি বুঝাইতে পারছি। বাকিগুলা সেম একই জিনিসই বলা হচ্ছে এখানে। কিভাবে একই নিডিলে দুইটা বা সুতা থ্রেডিং করা হয়, তোমরা এই ফিগারটা একটু লক্ষ্য করো। এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের দুটো গাইড বার আছে, একটা হচ্ছে ফ্রন্ট গাইড বার আর একটা হচ্ছে ব্যাক গাইড বার। এই ফ্রন্ট গাইড বার, এটা হচ্ছে ব্যাক গাইড বার। এই গাইড বারের মধ্যে আহ দেখো এখানে যে মাঝখানের যে নিডিলটা আছে, অর্থাৎ মিডিল যে ওয়েলসটা আছে, সেখানে ব্ল্যাক কালারের সুতাটা যেটা ফ্রন্ট গাইড বার সরবরাহ করে, সেটা লেফট টু রাইট ডিরেকশনে যাচ্ছে, সরি রাইট টু লেফটে আসতেছে। এই যে রাইট ডিরেকশন থেকে লেফট, ব্ল্যাক কালার। আবার হোয়াইট কালারের সুতাটা ঠিক এই কোর্সে, এটা যদি আমি কোর্স 2 ধরি, এটা কোর্স 1 ধরি এই অংশটা, তাহলে কোর্স 2 তে হোয়াইট কালারের সুতাটা আবার লেফট টু রাইটে যাচ্ছে। অর্থাৎ এখানে ফ্রন্ট গাইড বার এবং ব্যাক গাইড বার দুইটার অপোজিট দিকে দিকে কাজ করতেছে। যেমন একটা নির্দিষ্ট নিডিল, একটা এই দিক থেকে এইদিকে সুতা ফিট করতেছে, আরেকটা যদি আমি ব্ল্যাক কালারের সুতা নেই, তাহলে ওইটা আবার এই দিক থেকে এইদিকে ফিট করতেছে। তাহলে একই নিডিলের মধ্যে দুইটা সুতা দুই ডিরেকশনে এসে নিডিলের মধ্যে সুতা ফিট করতেছে, এবং এই নিডিলটাই তার পূর্ববর্তী লুপের, এইটা এখন তার পূর্ববর্তী প্রিভিয়াস এই লুপের মধ্য দিয়ে ইন্টারলকিং করে। এই কারণে আমাদের ওয়ার্ক নিটেড ফ্যাব্রিক গুলো লক স্ট্রাকচার হয়, এবং সহজে আমরা কোনো লুপ, উইভিং অথবা নিটিং, ওয়েব নিটিং এর মতো খুলতে পারি না। স্যার আরেকবার একটু বলা যাবে স্যার? বুঝতে পারিনি স্যার। বুঝতে পারো নাই? এই ফিগারটা একটু লক্ষ্য করো। এই ফিগারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা ডাবল গাইড বার স্ট্রাকচার যখন তৈরি হয়, মানে দুইটা স্ট্রাকচারে, তখন আমাদের একটা সুতা, ব্ল্যাক কালারের সুতাটা দেখো 2 নম্বর কোর্সে, এখানে কিন্তু এটাকে যদি আমরা প্রথম কোর্স ধরি, কোর্স 1, এই যে রো অফ Yes, লুপস, এটা কোর্স 2, C2। তাহলে কোর্স 2 তে দেখো ডায়াগোনালি ওয়েলস 3 থেকে ওয়েলস 2 তে, এই যে 3 নম্বর নিডিল থেকে 2 নম্বর নিডিলে ব্ল্যাক কালারের সুতাটা রাইট টু লেফটে আসতেছে। ওকে। আবার ব্যাক গাইড বার যেটা, এটা হচ্ছে ব্যাক গাইড বার, এই যে ব্যাক গাইড বার, ব্যাক গাইড বারের মধ্যে একটা গাইডের সুতা দেখাচ্ছে, এই যে হোয়াইট কালারের যে সুতাটা, এইটা হচ্ছে yes, আবার প্রথম ওয়েলস থেকে যে লেফট টু রাইটে যাচ্ছে। অর্থাৎ এই নিডিলের মধ্যে দুইটা সুতা দুই দিক থেকে ফিট করা হচ্ছে। এখন এই দুইটা সুতাকে নিয়ে এসে প্রিভিয়াস এই লুপের মধ্য দিয়ে ইন্টারলুপিং করবে, তাই না? ও ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এটা এই দিক থেকে যায় এবং আরেকটা এই দিক থেকে যায়, তাই দুইটা সুতা যাচ্ছে, এইটা আবার তার প্রিভিয়াস লুপের মধ্যে ইন্টারলুপিং করছে। তাহলে আমরা কিভাবে এই সুতাটাকে খুলতে পারবো? এখানে তো একটা লক স্ট্রাকচার হচ্ছে। ওয়েব নিটিং এ যেটাকে বলা হয় ইম্পসিবল লুপ। ওয়েব নিটিং এ তোমরা যদি বেলার স্যারের বই দেখো, এখানে দেখবা যে এই ধরনের এরকম করে লুপ তৈরি হয়, এটা ইম্পসিবল লুপ। নর্মালি লুপ তো এইভাবে তৈরি হয়, এইভাবে। কিন্তু এই লুপটা হচ্ছে ইম্পসিবল, মানে এটা আবার এদিক থেকে ঘুরে এদিকে ক্রস করবে, এটা হবে না। বাট এই যে ওয়ার্ক মিটিং এ আমাদের এটা হয়, যেমনটা এখানে আমি দেখালাম। ওকে, তাহলে আমরা নেক্সট ইয়াতে চলে যাই, নেক্সট স্লাইডে চলে যাই।
ডাবল গাইড বার স্ট্রাকচার, এটা নরমালি দুইটা গাইড বার থাকবে, দুইটা গাইড বারের মধ্যে সুতা থ্রেডিং করা থাকবে এবং এখানে ওভারল্যাপ আন্ডারল্যাপ বেসিক যে প্রিন্সিপাল ওয়ার্কিং এর সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা আছে। এখন নেক্সটে আমরা যাই, আমরা যখন ডাবল গাইড বারের একটা ফ্যাব্রিক স্ট্রাকচার ড্র করবো, সেটা কিছু রুলস আছে। রুলস ফর প্লটিং ল্যাপিং ডায়াগ্রাম ফর ডাবল গাইড বার। ডাবল গাইড বার স্ট্রাকচারের জন্য আমরা কিভাবে প্লটিং করব সেটা সম্পর্কে এখানে আলোচনা করা আছে। দি ল্যাপিং মুভমেন্ট অফ ইচ গাইড বার মাস্ট বি রিপ্রেজেন্টেড সেপারেটলি। অর্থাৎ যখন আমরা ডাবল গাইড বার স্ট্রাকচার দেখাবো, তখন হচ্ছে আমাদের দুইটা গাইড বার থাকবে। ডাবল গাইড বার হলে প্রথম গাইড বারের নাম হচ্ছে ফ্রন্ট বার, ফ্রন্ট গাইড বার। ফ্রন্ট গাইড বারের জন্য আমরা নিডল পয়েন্ট এভাবে দিলাম, দিয়ে এটা ল্যাপিংটা দেখাবো। ধরা যাক এটা 1 and 1 ল্যাপিং। প্যাটার্নগ্রাম যদি আমার বাম দিকে থাকে তাহলে এখানে 0, এখানে 1, এখানে 2। তাহলে আমি প্রথম গাইড বারের 1 and 1 ল্যাপিং বা ট্রিকো ল্যাপ এটা এইভাবে দেখাইলাম। দ্বিতীয় গাইড বার যেটা, সেটাকে আমি বললাম ব্যাক গাইড বার। তাহলে ব্যাক গাইড বারটা আবার এই বরাবর আমি নিডল পয়েন্ট এখানে দিলাম, দিয়ে প্রথম গাইড বারটা হচ্ছে আমাদের এখানে 1, যেটা 1 থেকে 0-র দিকে গেছে, দ্যাট ইজ রাইট টু লেফটে গেছে। দ্বিতীয় গাইড বারে এইটা এটার অপোজিটলি যাবে। দ্বিতীয় গাইড বার যদি 2 and 1 ল্যাপিং হয়, তাহলে আমি সাপোজ এখানে দিলাম 0, 1, 2, এটা গেছে রাইট টু লেফট, এটা যাবে লেফট টু রাইট। তার মানে লেফট থেকে শুরু করে রাইটে গেল, গিয়ে এই পাশে গেল। ধরা যাক এটা হচ্ছে কর্ড স্টিচ। তাহলে আমাদের ল্যাপিং ডায়াগ্রাম যদি ডাবল গাইড বার হয়, তাহলে দুইটা সেপারেটলি প্রেজেন্ট করতে হবে। আমি কিন্তু সেপারেটলি এখানে প্রেজেন্ট করছি। ফ্রন্ট গাইড বারের জন্য এটা, ব্যাক গাইড বারের জন্য এটা। সাথে সাথে এটা নোটেশনটা লিখতে হবে, 1 থেকে 0 আন্ডারল্যাপ 1 থেকে 2 ডাবল স্ল্যাশ, দ্যাট ইজ রিপিট। আর এটা হবে 2 থেকে 3 আন্ডারল্যাপ 1 থেকে 0। আমি কি বুঝাইতে পারছি প্রথম লাইনটা? আচ্ছা, নেক্সট হচ্ছে দি ল্যাপিং ডায়াগ্রাম অফ অল গাইড বার্স মাস্ট বি প্লটেড ফ্রম দ্য সেম কোর্স ইন অর্ডার টু ইলাস্ট্রেট দ্য রিলেটিভ ল্যাটারাল পজিশন অফ গাইড ডিউরিং মিটিং। তাহলে এটা হচ্ছে আমাদের সেম কোর্স বলতে এটা কোর্স 1 এ এইটুকু ঘটবে। আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি যে কোর্স 1 এ যখন এটা ঘটবে, মাস্ট বি এইটার কোর্স 1 এ এটা ঘটে। দুইটা কিন্তু একটা আরেকটার উপরে স্থাপিত হয়, হ্যাঁ, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আলাদা করে আমরা রুলস হচ্ছে আলাদা করে দেখাইতে হবে। বাট এই দুইটা একসাথেই কাজ করবে এবং এইটার উপরে এইভাবে লুপ তৈরি করবে, যেটা আমি দেখাই নাই। কারণ নিয়মের মধ্যে এটা পড়ে না। তাহলে সেম কোর্স থেকে শুরু হতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ গাইড ফর, এখানে আমি যেগুলো দেখাইলাম ওগুলোই, হ্যাঁ, ওই রুলস গুলো এখানে বলা আছে। প্লট দ্য ল্যাপিং মুভমেন্ট অফ ফার্স্ট গাইড বার, যেমনটা দেখাইলাম। প্লট দ্য ল্যাপিং মুভমেন্ট অফ সেকেন্ড গাইড বার স্টার্টিং ফ্রম দ্য সেম কোর্স। হ্যাঁ, আমি সেম কোর্স থেকে আগেরটা দেখাইছি। নাম্বার স্পেস বিটুইন দ্য নিডল ফ্রম রাইট টু লেফট, মানে যেখানে আমি ওই যে নাম্বারিংটা করলাম 0, 1, 2, 3, ওইটা একটা। এন্ড 4 নাম্বার হচ্ছে কনসিডার অনলি ওভারল্যাপ টু জেনারেট দ্য চেইন লিঙ্ক। চেইন লিঙ্ক যখন আমরা জেনারেট করব, শুধু ওভারল্যাপটাকে কনসিডার করবো। যেমন এখানে আমি যেটা ল্যাপিং ডায়াগ্রাম করছিলাম, এই যে এইখান থেকে একটা, এখান থেকে একটা, দুইটাকে আমি কানেকশন করলাম, দ্যাট ইজ এটা হচ্ছে 0, এটা 1, এটা 2। তাহলে 1-0 আন্ডারল্যাপ 1-2। তাহলে এখানে এই যে কনসিডার অনলি ওভারল্যাপ, শুধুমাত্র ওভারল্যাপটা আমি চেইন লিঙ্ক দিয়ে দেখাইছি, এই যে 1-0, কিন্তু আন্ডারল্যাপের জন্য কোন লিঙ্ক দরকার সেটা কিন্তু এখানে নাম্বারিং করি নাই। এটাই হচ্ছে এই চ্যাপ্টার মানে। আশা করি আমি বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকো তাহলে জিজ্ঞাসা করতে পারো। ওকে, নেক্সটে আমরা যাই। এখন আমরা দুইটা গাইড বার যে একটা আরেকটার অপোজিটলি কাজ করে, এটা আমি ভিডিওটা দেখাইছিলাম, তারপর আবার আমি দেখাই যে এখানে দুইটা গাইড বার যখন শকিং করে সামনে অথবা মেশিনের সামনে অথবা পেছনে, তখন তারা একটা আরেকটার অপোজিটলি চলে। তাহলে দেখো, দুইটা গাইড বার মেশিনের ঠিক পেছনে গেল, ফরওয়ার্ড সুইং যাওয়ার পরে এই গাইড গুলা তাদের রিলেটিভ পজিশন চেঞ্জ করতেছে। এটা যত সূক্ষ্মভাবে তোমরা দেখবা, সহজে বুঝতে পারবা যে পিছনে যাওয়ার পরে গাইড গুলা একে অপরের অপোজিটলি কাজ করে। যেমন এটা লেফট টু রাইটের দিকে আসছে, এটা আবার ব্যাক করছে। সুতরাং এটা তোমাদের নিজেদের সচেতন ভাবে দেখার ভিডিও, অনেকবার দেখাইছি আমি, এটা ইয়া করলাম না। এখন দুইটা গাইড বার মিলে কিভাবে কাজ করে, আমরা একটা সিম্পল স্ট্রাকচার কিভাবে তৈরি হয় সেটা দেখে সামনের দিকে যাচ্ছি।
দুইটা গাইড বার একসাথেই কাজ করবে বোঝার সুবিধার্থে একটা একটা করে এখানে অ্যানিমেশনটা দেখানো হচ্ছে। আমার একটা প্রশ্ন, এই স্ট্রাকচার দেখে বোঝা যায় যে প্যাটার্ন ড্রাম মেশিনের কোন দিকে আছে, লেফট পজিশনে নাকি রাইট পজিশনে? স্যার এটা তো মনে হয় রাইট পজিশনে, যেহেতু জিরো স্টার্ট হচ্ছে রাইট থেকে। গুড। তাহলে এটা মনে হওয়ার বিষয় না, এটা স্পষ্টতা হচ্ছে ডান দিকে, কারণ এদিক থেকে জিরো নাম্বারিংটা শুরু হয়েছে। আচ্ছা, এক এরপর 2 নম্বর কথা হলো যে চেইন লিংকের এই যে নাম্বারিং, এটা কি ফিক্সড পজিশন নাকি এটা মুভেবল হতে পারে? এটা কি ফিক্সড পজিশন, এইটাই সবসময় এটাই জিরো হবে এই গাইড বারের ক্ষেত্রে? এখানে তো আরো একটা গাইড বার আছে, এটা আমি একটু ব্যাখ্যা করব, এই জন্য এই ফিগারটা এখানে রাখা হয়েছে। আচ্ছা, এই স্ট্রাকচারটা তৈরি করতে, যেটা হচ্ছে আমাদের গাইড বার নাম্বার 2, এই গাইড বার নাম্বার 2 তৈরি করতে আমাদের কত ধরনের লিংকের প্রয়োজন হয়েছে? কেউ বলতে পারবা? গাইড বার 2 তৈরিতে আমাদের কত ধরনের লিংকের প্রয়োজন হয়েছে? 4 ধরনের। আচ্ছা দাঁড়াও, স্ট্রাকচারটা একটু একটু সামনে চলে গেছে। কত ধরনের লিংক? কত ধরনের, দেখো গাইড বার 2 তৈরিতে কত ধরনের লিংক লেগেছে? যেমন 3 থেকে 5-এ গেছে, এটা তো বোঝা যায়। সরি, 4 থেকে 5-এ গেছে, এই যে 4 থেকে 5, মানে 4ও লেগেছে 5ও লেগেছে। আবার এখানে 3 থেকে 2-তে গেছে, 3 থেকে 2, তার মানে 3 লেগেছে, 2 নম্বরে লেগেছে। আবার এটা সেম, এটা সেম, এখানে লেগেছে 1 থেকে 0, তার মানে 1 লেগেছে, 0 লেগেছে। তাহলে টোটালি এখানে কত ধরনের লিংক লেগেছে? 5 টাইপস, 5 ধরনের। আমি কি বুঝাইতে পারছি? স্যার যে লিঙ্কের কথা আরেকবার একটু বুঝলে ভালো হতো। হ্যাঁ, যে লিঙ্ক 5 টাইপের, সেটা আরেকবার একটু বুঝলে ভালো হতো। এই যে স্ট্রাকচারটা দেখো, এটা ডিউরেশন কোড থেকে, এটা ডিউরেশন হচ্ছে এখান থেকে এবং সর্বোচ্চ এখান থেকে। বাকি নাম্বারিং গুলা এটা হচ্ছে একটা রিপিট, গাইডের একটা রিপিট। তাহলে এখান থেকে যে শুরু হয়েছে প্যাটার্ন ড্রাম, এদিকে থাকলে এটা 0, মাঝখানে এটা 1 2 3 4 5, এই নাম্বারিংটা আমরা সবাই বুঝি। এখন স্টার্টিংটা হচ্ছে 4 থেকে 5, এই যে 4 থেকে 5, দেন হচ্ছে 2 থেকে 3, 3 থেকে 2, এরপরে আবার 4 থেকে 5, এরপরে আবার 3 থেকে 2 ওপেন ল্যাব, যেহেতু সামনের দিকে অ্যাডভান্স হচ্ছে। এরপরে আবার একটা ক্লোজ ল্যাব 1 থেকে 0, এরপরে সেম আগের মতোই আবার এদিকে এক্সটেন্ড হয়ে, অর্থাৎ আমাদের এখানে এই 5 ধরনের লিঙ্ক লাগতেছে, 0 1 2 3 4 5, এগুলার মধ্যেই আসতেছে বারবার। এখন কি বোঝা গেছে? স্যার তাহলে ধরেন স্যার এখানে আমাদের ডিজাইনটায় 6-7 যদি আগেই তো তখন আমরা লিংক বাড়াইতে থাকতাম স্যার। আমরা দেখবো ডিউরেশন কতদূর, ডিউরেশন দেখি হচ্ছে আমরা এরপর নাম্বারিংটা নির্ধারণ করব, একদম শুরুতে করব না। যেমন শুরুতে যদি এখান থেকে করি তাহলে মনে হবে এটা 0 এটা 1, তখন জি এটা স্যার। কি দিবা, -1 দিবা? না স্যার, কত, একদম। যেহেতু এটা এই পর্যন্ত আসছে, এইদিকে প্যাটার্ন ড্রাম আছে, দ্যাট ইজ এটা 0, দেন হচ্ছে এটা 1। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, ইজ দ্য চেইন লিঙ্ক পজিশন ইজ ফিক্সড পজিশন, এটা কি ফিক্সড? আচ্ছা, আমি সুন্দর মতো লিখতে পারি না, মাউস দিয়ে লিখতেছি। চেইন লিংকের এই পজিশনটা এটা এক্স্যাক্টলি ফিক্সড পজিশন না। আমি এখন উদাহরণ দিয়ে তোমাদের একটু বোঝাচ্ছি, কারণ এটা এটা একটু বোঝা দরকার। আচ্ছা, এই এই ডিজাইনটা এখান থেকে শুরু হয়েছে। এখন আমাদের গাইড গুলা কিন্তু, মানে আমরা যদি দুইটা গাইড ধরা যাক, এটা একটা গাইড বার, এখানে একটা গাইড আছে, এই গাইড গুলা আছে এখানে, ওকে। নিচে হচ্ছে আমাদের নিডল বার, তাহলে এখানে একটা নিডল, এখানে একটা নিডল, এখানে একটা নিডল, বাকি নিডল গুলা বা গাইড গুলা আঁকাইলাম। এইটার এই রেড কালারের যে গাইড বার আছে, দ্যাট ইজ, আমি একটা গাইড বার ধরলাম এটা 1। এইটার জন্য যদি প্যাটার্ন ড্রাম আমাদের এইদিকে থাকে, তাহলে এটা হচ্ছে 0 পজিশন, এটা 1 পজিশন, যদি এইদিকে প্যাটার্ন ড্রামটা থাকে।
বাট এইখানে যদি আরেকটা গাইড বার, আমরা যদি আরেকটা গাইড বার ড্র করি এই ধরনের, দেখো এই গাইড বারটার স্টার্টিং পজিশন এখানে, আরেকটা গাইড বার এইটার সাথে আমি এইটার বরাবর এখানে দিলাম, মানে দুইটা গাইড বার একদম শুরুতে পার্থক্য করে অবস্থান করতেছে এখানে। তাহলে এই গাইড বারের 0 নাম্বারিং কোথায় হবে? যেটা এই যে নীল কালারের, নিচের গাইড বারটা 2 বরাবর। এই বরাবর 0, এই বরাবর হবে 1, এই বরাবর 2, এই যে এখানে 1, এখানে হবে 2, এখানে হবে 3। তাহলে দেখো রেড কালারের জন্য 0 নাম্বারিংটা এখানে, আর নীল কালারের জন্য যেটা এই যে এই বরাবর, যেহেতু গাইড গুলা দুই নিডলের মাঝখানে অবস্থান করে, তার মানে এইগুলা বরাবর থাকবে। এই ফিগারটা কি আমি বুঝাইতে পারছি? যে দুইটা গাইড বার যদি একদম শুরু করে আমরা রাখি, তাহলে এই এই রেড কালারের জন্য 0 নাম্বারিংটা শুরু হচ্ছে এখানে, আর এই যে ব্লু কালারের জন্য 0 নাম্বারিংটা শুরু হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে, এখানে হচ্ছে 1। অর্থাৎ চেইন লিঙ্ক নাম্বারিংটা আসলে কোনো ফিক্সড পজিশন না, এটা গাইড বার টু গাইড বার ভ্যারি করে। দুইটা যদি একই বরাবর থাকে তাহলে একই জায়গাতে হতো। এখন আমরা বাকি ভিডিওটা লক্ষ্য করি, দেখো। স্যার হুম, আচ্ছা এবার রেড স্যার কালার দেখো। হ্যাঁ বলো বলো। স্যার গাইড বার 2 তে 4 থেকে 5 এ গেছে, এরপরে 3 থেকে 2 তে গেছে, কিন্তু এটা 3 থেকে 2 তে তো আমার কাছে পজিশনিংটা ঠিক নেই স্যার, এটা 2 এর দিকে যাবে না, কিন্তু এটা 3 এর পয়েন্টে দেওয়া। আচ্ছা দেখো, দেখো ঠিকই আছে, এখানে দেখো। এবার দেখো তো 2 নম্বর কোর্সের কথা বলতেছো এটা, দাঁড়াও। স্যার 4 থেকে 5 এ গেল, এরপরে 3 থেকে 2 তে গেল, এখন 3 থেকে যখন 2 তে গেছে 2 এর পয়েন্টের উপর এটা আন্ডারলাইন 4 হবে না? 4 থেকে 5, এরপর 3 থেকে 2 এইদিকে, ঠিকই তো আছে। 3 থেকে মানে যে 2 নাম্বার পয়েন্ট এটা আন্ডারলাইন হবে না, মানে এটা তো 3 এর পয়েন্টে আন্ডারলাইন হয়েছে। আমি নতুন করে ড্র করতেছি, ধরা যাক এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। প্রথমটা হচ্ছে 4 থেকে 5, এটা 4 থেকে 5, এরপরে 3 থেকে 2, 2 নম্বর কোর্স 3 থেকে 2, এরপর হচ্ছে 4 থেকে 5। তাহলে প্রথমটা 4 থেকে 5, এই যে 4 থেকে 5 ওভারল্যাপ। 2 নম্বর কোর্স 3 থেকে 2, মানে এটা 3 থেকে 2, এখন বুঝতেছো? এরপরে আবার 4 থেকে 5, 3 নম্বর। এখন এগুলো আমি কানেক্ট করব, তাহলে প্রথমটার এই যে ওভারল্যাপের শুরু, দ্বিতীয়টার শেষ, এবার এটার শুরু, এটার শেষ। এখন কি মিলছে? বুঝতে পারছো এবার? জি স্যার, হ্যাঁ জি ঠিক আছে। স্যার, জি জি। হুম, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে তাহলে দেখো, এবার রেড কালারটা দেখো। আমার আসলে মানে সময় লেগে যাচ্ছে, আর একটু আগাইতে হবে, কারণ ম্যাথ ম্যাথ করতে হবে যেহেতু। আচ্ছা এরপরেরটা দেখো, যে 0 নাম্বারটা শুরু হয়েছে এখানে, বাট গাইড বার 2 এর জন্য 0 নাম্বার এখান থেকে শুরু হয়েছিল। এখান থেকে কেন 0? কারণ এইটাই হচ্ছে এটা লাস্ট পজিশন, এর বাইরে লুপটা এক্সটেন্ড হয় না। সুতরাং চেইন লিঙ্ক নাম্বারিং, ইট ইজ নট এ ফিক্সড পজিশন, ইট ক্যান বি ভেরি বেসড অন দা গাইড বার পজিশন রিলেটিভ টু ওয়ান অ্যানাদার। একটা গাইড বার আর একটা গাইড বারের সাথে কিভাবে আছে, যেমন এটা গাইড বার আর এটা গাইড বার, দুইটা একই পজিশন আছে, এই গাইডটা এখানে আছে, এই গাইডটাও এখানে আছে, এদের 0 নাম্বারিং একই জায়গা থেকে শুরু হবে। কিন্তু গাইড বার দুইটা যদি একটা একটার সাথে একটু পার্থক্য করে থাকে, এইটার উপরে কিন্তু ডিজাইনের পার্থক্য হয়। ধরা যাক এটা এখানে আছে, এটা 2-3 নিডল একটু পার্থক্য করে আছে। এখানে হচ্ছে এটা আছে, এই বরাবর এখান থেকে শুরু। এটার ক্ষেত্রে এটার 0 এখান থেকে শুরু হবে, এটার 0 এখান থেকে শুরু হবে। দ্যাটস ওয়াই চেইন লিঙ্ক নাম্বারিং এগুলো আসলে ফিক্সড পজিশন না, এটা গাইড বার টু গাইড বার ভ্যারি হতে পারে। এই জন্যই আমি অ্যানিমেশনটা তার দেখাইছি। মানে হচ্ছে যে গাইড বারের যে শেষ প্রান্তটা সেটাকে আমি 0 ধরবো, 0 হ্যাঁ, ধরে তারপরে নাম্বারিং করবো। এটাকে 0 ধরবো, হ্যাঁ। এটা এবং এটা এক এক গাইড বারের এক এক জায়গা থেকে শুরু হবে। দুইটা যদি একই জায়গা থেকে শুরু হবে হয়, তাহলে একই জায়গা থেকে 0 হবে। আবার যদি এটা পার্থক্য করে থাকে, তাহলে ওই অনুযায়ী হচ্ছে প্যাটার্ন ড্রামের সবচেয়ে কাছের যে গাইডটা আছে সেখান থেকে আমি 0টা শুরু করব। আশা করি Yes, বুঝতে পারছি। এই জন্য আমি এই এই ফিগারটা দেখাচ্ছি, মানে সবসময় এটা মনে করা যাবে না যে চেইন লিঙ্ক নাম্বারিংটা মানে এটা একটা ফিক্সড পজিশন, এটা কখনো ফিক্সড হয় না। আচ্ছা, তাহলে আমরা ভিডিওর এটা এটা জাস্ট শেষ করে এরপরে আমরা ম্যাথের দিকে চলে যাচ্ছি।
সহজ কয়েকটা ম্যাথ করাবো। আচ্ছা, এটা আমরা জাস্ট একটা গাইড দেখলাম। এখন একটা বারের সাথে তো অনেকগুলো গাইড থাকে, ওগুলো যদি আমরা রিপিট করে দেই তাহলে আমাদের ডিজাইনটা আমরা পেয়ে যাব। ওকে, এখানে আমরা দেখলাম যে রিপিটটা চলে গেছে। এখন আমার প্রশ্ন হলো, এখানে যে সুতাগুলা থ্রেডিং করা আছে গাইডের মধ্যে দিয়ে, লাইক আমি উপরে একটা গাইড বার আঁকলাম, যেমন প্রথমে 2 নম্বর গাইড বার যদি আমি আঁকাই, 2 নম্বর এই হচ্ছে গাইড বার। এখানে প্রথমে এখানে সুতা আছে, যেমন এখান থেকে শুরু হয়েছে, এখানে একটা সুতা আছে না, এটার স্টার্টিং হচ্ছে এখান থেকে, এই জায়গায় 2 নম্বর গাইড বার যেটা, দ্যাট মিনস এইখানে একটা এই কালারের সুতা আছে। এরপরে এখানে, দ্যাট ইজ এইটার বরাবর বরাবর এখানে একটা সুতা আছে। এরপরে এই বরাবর কোনো সুতা নেই, এই বরাবর সুতা নাই, মানে এটাকে আমি ক্রস দিলাম। এই বরাবরও কোনো সুতা নাই, এটাকে আমি ক্রস দিলাম এই যে কোর্স 1 এর জন্য। আবার এই বরাবর একটা সুতা আছে, দেখো এই বরাবর সুতা আছে মানে এখান থেকে শুরু হয়েছে। আবার এখানে এই দুইটার মাঝখানে সুতা আছে মানে এখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ আমরা এই গাইড বারের মধ্যে দেখছি যে দুইটাতে সুতা আছে, দুইটাতে নাই, আবার দুইটাতে সুতা আছে, আবার দুইটাতে হচ্ছে নাই। এটাকে বলা হয় 2:2, অর্থাৎ থ্রেডিং প্ল্যান হচ্ছে দুইটাতে আছে, দুইটাতে নাই। আমি বুঝাইতে পারছি? রেড কালারের ক্ষেত্রেও সেম, অর্থাৎ এখানে পার্শিয়ালি থ্রেডিং করা আছে সুতা, যদি সবগুলাতেই থাকতো তাহলে সবগুলাতে একই আকার ধারণ করতো। এটাকেই বলা হয় হচ্ছে থ্রেডিং প্ল্যান। স্যার এটা কি কর্ড টাইপ ফেব্রিকের স্ট্রাকচার? এটা কর্ড টাইপ না, দেখতে যদিও মনে হচ্ছে কর্ড টাইপ। এটা মূলত হচ্ছে আমাদের গাইড বারের মধ্যে সুতা যে থ্রেডিং করা হয়, মানে ফিট করা হয়, সেইটার উপর বেস করে আসলে এই ধরনের একটা স্ট্রাকচার চলে আসছে এখানে। পরেরটা যদি দেখো তোমরা, এখানে সেম। এবার একসাথে দেখাচ্ছে, মানে আসলে দুইটা গাইড বার একসাথে এইভাবে কাজ করবে। এখানেও থ্রেডিং প্ল্যানটা হচ্ছে আমাদের একটাতে আছে, দুইটাতে নাই, আবার একটাতে আছে, দুইটাতে নাই, অর্থাৎ 1:2, মানে প্রথম ওয়ানটাতে হচ্ছে আছে, পরেরটাতে হচ্ছে নেই। এটা হচ্ছে এক্সাক্ট কিভাবে থাকে ফেব্রিকের মধ্যে সেইটার ডায়াগ্রাম, যেটা আঁকানো খুব মানে ডিফিকাল্ট। আগেরটা ছিল ল্যাপিং ডায়াগ্রাম, এটা হচ্ছে ল্যাপিং ডায়াগ্রাম, আর এটা হলো ফেব্রিক স্ট্রাকচার লুপিং ডায়াগ্রাম। এখন থ্রেডিং প্ল্যান আবার চেঞ্জ করে দিল, কাছাকাছি দুইটা দিল, ফলে ইফেক্টটাও চেঞ্জ হয়ে যাবে। এই দেখো দুইটা রেড আছে, আবার দুইটাতে নাই। এটাকে থ্রেডিং প্ল্যান বলে। তাহলে থ্রেডিং প্ল্যান কি? ডিফাইন্স দ্য থ্রেডিং অফ ইয়ার্ন থ্রু দ্য ইন্ডিভিজুয়াল ইয়ার্ন গাইড। রুলস ফর ড্রয়িং দ্য থ্রেডিং প্ল্যান, যেমন এখানে ফুলি থ্রেডেড মানে হচ্ছে প্রত্যেকটা গাইডের মধ্যে সুতা যাবে, এটাকে আমরা ভার্টিক্যাল লাইন দিয়ে প্রকাশ করি। আর পার্শিয়ালি থ্রেডেড 2 out, মানে দুইটাতে সুতা আছে, দুইটাতে নাই। যেমন বুটেক্স ল্যাবে যে আমাদের ওয়ার্ড নিটিং মেশিন ছিল, সেটার গেজ হচ্ছে 28, আর নিটিং উইডথ হচ্ছে 84 ইঞ্চ। প্রথমে 84 হবে, 84 ইঞ্চ ইন্টু 28। এখন এই 28টা, এই যে 28 গেজ বুটেক্স এর যে লিভা মেশিন আছে, এই গেজের মধ্যে আমাদের একটাতে সুতা ছিল, মানে গাইডের মধ্যে একটাতে সুতা ছিল, একটাতে নাই, আবার একটাতে ছিল, একটাতে নাই। ফলে কিন্তু আমরা মশারির হেক্সাগোনাল যে স্ট্রাকচার সেটা দেখেছি, মশারির কাপড় তৈরি হয়েছে। ওইটা ছিল 1 in and 1 out, অর্থাৎ 1:1 হচ্ছে এটা থ্রেডিং প্ল্যান। ওকে, আচ্ছা, থ্রেডিং প্ল্যান সম্পর্কে মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং থ্রেডিং প্ল্যানের কারণে মূলত থ্রেডিং প্ল্যান, গাইড বারের পজিশন, বিভিন্ন কারণে হচ্ছে আমাদের ফ্যাব্রিকের উপরে ইফেক্ট ফুটে ওঠে। কি ধরনের আমরা ইয়ার্ন ব্যবহার করলাম, কি ধরনের টেনশন দিলাম, বিভিন্ন রকমের আমাদের ফ্যাক্টর আছে যেগুলো ফ্যাব্রিক স্ট্রাকচারের উপরে স্ট্রংলি এফেক্ট করে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রানিং রেশিও বলা আছে বিভিন্ন জিনিসের। এই রানিং রেশিও এই স্লাইডটাতে আমি একদম পরে আসবো। এখন আমরা যেটা জানবো যে বিভিন্ন ধরনের যে ডাবল গাইড বার স্ট্রাকচার আছে, যেগুলো খুব মানে বহুল প্রচলিত, সেই ডাবল গাইড বার স্ট্রাকচার এটা কিভাবে তৈরি হয়, কিভাবে থ্রেডিং প্ল্যান করব, ফেব্রিকের বৈশিষ্ট্য কি, এগুলা সম্পর্কে আমরা জানবো। এগুলা বেশিরভাগ হচ্ছে মুখস্থ টাইপের এবং তেমন টেকনিক্যাল ইস্যুস নাই। যেমন সবচেয়ে মানে প্রথম যে ফেব্রিক সেটা হচ্ছে ডাবল ট্রিপল ফেব্রিক। এটা হচ্ছে একটা
টু গাইড বার স্ট্রাকচারের ফ্যাব্রিকটা দেখতে হচ্ছে এরকম। এবং ডাবল গাইড বার স্ট্রাকচার তৈরি করলে আমাদের থ্রেডিং প্ল্যান হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক গাইড বার হচ্ছে ফুলি থ্রেডেড, অর্থাৎ প্রত্যেকটার মধ্য দিয়ে সুতা যাবে। আর ল্যাপিং মুভমেন্ট হচ্ছে, যেহেতু টু গাইড বার স্ট্রাকচার, ফ্রন্ট গাইড বার হচ্ছে 1 and 1 ল্যাপ, আর 1 and 1 ল্যাপ হচ্ছে ফ্রন্ট গাইড বার, ব্যাক গাইড বার হচ্ছে 1 and 1 ল্যাপ, বাট দুইটার বিপরীত দিকে কাজ করবে। এবং এই ফেব্রিকের বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু সবচাইতে সিম্পল টাইপের ফেব্রিক, এটা বৈশিষ্ট্য হচ্ছে লাইট ওয়েট ফেব্রিক। সবচেয়ে কম ওজনের ফেব্রিক। যেমন আমাদের সিঙ্গেল জার্সি ফেব্রিকটা হচ্ছে রিব, ইন্টারলক অথবা সিঙ্গেল জার্সির যে কোনো ডেরিভেটিভস এর থেকে একটু লাইট হয়। স্প্লিট ভেরি ইজিলি ইফ এ ইয়ার্ন ব্রেক্স অর স্টিচ ড্রপ, যদি কোনো স্টিচ ড্রপ হয়ে যায়, নিডিল সুতা ধরতে না পারে, অথবা সুতা ব্রেক হয়, তাহলে খুব সহজে এটাকে খোলা যায়। মানে টান দিয়ে খোলা যায় এরকম না, আমরা চিমটা দিয়ে প্রথমে এই যে এই অংশটাকে খুলবো, এরপরে এটাকে খুলবো, অর্থাৎ এটার ওভারল্যাপটাকে ধরে ধরে টেনে খুলতে হয়, একবারে টান দিয়ে খোলা যাবে না। ওকে, এখন এইটা আমাদের যদি এরকম আসে, যদি বলা হয় যে হাউ ক্যান ইউ প্রডিউস ডাবল ট্রিকো স্ট্রাকচার ইন এ ওয়ার্ক নিটেড ফেব্রিক, তাহলে আমাদের ফুল প্রসেসের মধ্যে আমরা যেমন ওয়েব নিটিং এর ক্ষেত্রে নিডল কে ম্যানেজমেন্ট এগুলো বলতাম, তো এখানে হচ্ছে আমাদের বলতে হবে যে আমরা প্রথমে এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য কিভাবে আমরা থ্রেডিং প্ল্যানটা করব। প্রথমে আমাদের এটা বলতে হবে, তাহলে থ্রেডিং প্ল্যান হচ্ছে ফুল থ্রেডেড। এরপর আমাদের ল্যাপিং মুভমেন্টটা কি হবে, যদি আমরা ডাবল ট্রিকো ফেব্রিক তৈরি করি, তাহলে ল্যাপিং মুভমেন্ট হবে 1 and 1 ল্যাপ, যেটা হচ্ছে ট্রিকো স্টিচ বিপরীত দিকে কাজ করবে, একটা আরেকটার বিপরীত দিকে কাজ করবে। আর ফ্যাব্রিক স্ট্রাকচার এটা হচ্ছে নর্মাল একটা বৈশিষ্ট্য, তবে ল্যাপিং মুভমেন্টটা অবশ্যই আমাদের ড্র করে দেখাইতে হবে। কিভাবে আমরা ড্র করে দেখাবো সেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। এইভাবে আমরা দিব। এখন এইভাবে ড্র করার সময় খুব সচেতন থাকতে হবে, এইখানে আমাদের একটু গ্যাপ রাখতে হবে। এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, আমি মিস্টেকটাকে কারেকশন করে দিচ্ছি। যখন আমরা এই ধরনের ল্যাপিং ডায়াগ্রাম ড্র করব, তখন অবশ্যই আমাদের প্রথমে ফ্রন্ট গাইড বারের আমরা এইটুকু দেখাবো, এটা হচ্ছে ফ্রন্ট গাইড বারের জন্য ল্যাপিং ডায়াগ্রাম। আর ব্যাক গাইড বারের জন্য ল্যাপিং ডায়াগ্রামটা আমরা এইভাবে দেখাবো, এই যে এইভাবে। তাহলে এইটার জিরো যেখান থেকে ছিল, এইটার জিরোটাও আমরা বরাবর পজিশনিং করে নিলাম। ওকে, তাহলে এই ল্যাপিং ডায়াগ্রামে আমরা এরকম, এটা হচ্ছে ফ্রন্ট গাইড বারের ল্যাপিং, যেমন 1 থেকে 0, আবার 1 থেকে 2, এটা আসছে, এতটুকু একটা রিপিট। আর এইটা হচ্ছে আবার 1 থেকে 2, 1 থেকে 0। এখানে ওভারল্যাপ দেওয়া আছে 1 থেকে 0, মাঝখানে হাইফেন দিতে পারো, রিপিট হয়ে গেলে ডাবল স্ল্যাশ। এই চেইন রোটেশন ল্যাপিং ডায়াগ্রাম এভাবে দেখাইতে হবে। এটার প্রথম কোর্স হচ্ছে এটা বরাবর আছে। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি দুইটা ভিন্ন ভিন্ন ভাবে যে আমরা দেখাবো? আচ্ছা, তাহলে ল্যাপিং ডায়াগ্রামের এই ডাবল ট্রিকো ফেব্রিক গেল। এই ফেব্রিক তৈরি করাটা, এখন এই জিনিসটা কারো মুখস্থ থাকলে যে কেউ খুব সহজে এই ফেব্রিকটা তৈরি করতে পারবে, বাদ বাকি এখানে আর তেমন ইস্যু নাই। নেক্সট ফেব্রিক যেটা, যেমন লকনিট স্ট্রাকচার হলে আমাদের সবগুলাই হচ্ছে, আমাদের থ্রেডিং প্ল্যান হচ্ছে 1 and 1, আর ল্যাপিং মুভমেন্ট হচ্ছে ফ্রন্ট গাইড বারের জন্য 2 and 1, এটাকে কর্ড স্টিচ বলে, আর ব্যাক গাইড বার হচ্ছে 1 and 1। এটাকে আমরা কিভাবে ইয়াতে দেখাবো, পরের স্লাইডে দেখো, এখানে এটা হচ্ছে ফ্রন্ট গাইড বার 2 and 1, দ্যাট ইজ কর্ড স্টিচ, ব্যাক গাইড বার হচ্ছে 1 and 1। এখানে ছবি আঁকানোর ক্ষেত্রে সেপারেট করে দিতে হবে, দুইটা যাতে একই না বোঝা যায়। আর ফেব্রিক স্ট্রাকচারটা আমরা লক নিটের এখান থেকে করে নিব। আচ্ছা, এরপর হচ্ছে রিভার্স লকনিট হচ্ছে আগে যেটা ছিল ফ্রন্ট গাইড বার, সেটা ব্যাকে যাবে, ব্যাকটা ফ্রন্টে আসবে, ওইটা হলে হয়ে যায়। এই যে ফ্রন্ট গাইড বার 1 and 1 ল্যাপ, যেটা আমাদের লক নিটে ছিল ব্যাকের দিকে, আর ব্যাক গাইড বার হচ্ছে 2 and 1 ল্যাপ, অর্থাৎ এটা হচ্ছে ওই আগেরটার বিপরীত। প্রতিটা ক্ষেত্রে আমাদের একটা জিনিস সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে অপোজিট ডিরেকশন, এই শব্দটা অবশ্যই লিখতে হবে। যেমন 1 and 1 ল্যাপ যদি এইভাবে শুরু হয়, আর 2 and 1 ল্যাপ হবে এটার অপোজিট। যেমন এটা লেফট টু রাইট গেছে, তাই এরপর এটা হচ্ছে রাইট টু লেফট যাবে, অর্থাৎ এইখান থেকে এখানে। যেমন এটা প্রথম কোর্স, এটা হচ্ছে রাইট টু লেফট, আর এটা গেছে লেফট টু রাইট, এইটার মানেই হচ্ছে অপোজিট ডিরেকশন, অর্থাৎ গাইড বার দুইটা কাজ করলে তারা একটা আরেকটার অপোজিটলি কাজ করে। ওকে, এমনি ভাবে আমরা বাকি যে স্ট্রাকচার গুলো আছে, রিভার্স লকনিট গেল, আমরা এরপরে
সাটিন স্ট্রাকচার করব। সাটিন যদি একটা স্টিচের নাম, এটা একটা ফ্যাব্রিকেরও নাম। তো সাটিন স্ট্রাকচার দুই ভাবে হতে পারে, যেমন 3 and 1 ল্যাব অথবা 4 and 1 ল্যাব, দুইটাই চলবে। 3 and 1 ল্যাব ব্র্যাকেটে 4 দেওয়া আছে, মানে কেউ যদি বলে 4 and 1 ল্যাব, 1 and 1 ল্যাব, দুইটাই চলবে। সাটিনের ক্ষেত্রে হচ্ছে আমাদের সুতার যে ফ্লোট, আন্ডার ল্যাবটা অনেক বড় হবে, ফলে ফ্যাব্রিকটা অনেক লাস্সার, অনেক উজ্জ্বল দেখাবে। এই জাতীয় স্ট্রাকচার দিয়ে আমরা ভেলভেট টাইপের ফ্যাব্রিক তৈরি করি। আচ্ছা, সর্বশেষ হচ্ছে আমাদের এই যে সাটিনের পরে হচ্ছে আমাদের সার্ক স্কিন। সার্ক স্কিনে 2 and 1 ল্যাব, 3 and 1 ল্যাব অথবা 4 and 1 ল্যাব, এই হচ্ছে স্ট্রাকচার। এবং সার্ক স্কিনের পরে হচ্ছে আমাদের কুইন্স কর্ড। কুইন্স কর্ড স্ট্রাকচার আমরা এইভাবে দিব, যেমন ফ্রন্ট গাইড বার হচ্ছে, ফ্রন্ট বার পিলার স্টিচ, আর ব্যাক বার হচ্ছে 3 and 1 ল্যাব হতে পারে অথবা 4 and 1 ল্যাব হতে পারে, দুইটার যে কোনো একটা। আর ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স এখানে লেখা আছে, এটা আমরা পড়ে নিব। তো মোটামুটি ডাবল গাইড বার স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো তোমরা সেলফে নিজেরা পড়ে নিবা। এখন আমি ম্যাথের দিকে যাব, দুই একটা ম্যাথ করাবো, এরপরে ক্লাসটা শেষ করব। তাহলে আমরা ওয়ার্ক ফিটিং ক্যালকুলেশনের বা ম্যাথে যদি যাই, শুরুতে আমাদের কিছু জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে বিভিন্ন ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলো আমরা জানবো। এদের মধ্যে প্রথম ডেফিনেশনটা হচ্ছে র্যাক, দ্বিতীয়টা হচ্ছে রান ইন, এবং হচ্ছে কোয়ালিটি। র্যাক হচ্ছে আমাদের 480 কোর্সে যদি নিটিং হয় সেটাকে আমরা এক র্যাক বলি। সো র্যাকের ইউনিটটা হচ্ছে NA, নাম্বার। কত নাম্বার? 480টা কোর্সের নিটিং কে আমরা এক র্যাক বলি। যেহেতু আমাদের ওয়ার্ক নিটিং এ যে কোর্স গুলা, যে লুপ গুলা তৈরি হয় সেগুলা খুবই সূক্ষ্ম এবং অনেক ছোট, যার কারণে আমরা সিঙ্গেল একটা স্টিচের যে লেন্থ সেটা হিসাব করে প্রোডাকশন ক্যালকুলেশন, লেন্থ ক্যালকুলেশন বা ওয়েট ক্যালকুলেশন এগুলা করতে পারি না। ফলে আমাদের একটা সাবস্টেন্সিয়াল গ্রুপ অফ কোর্স অথবা নিটিং লুপস এগুলাকে ধরে করতে হয়। তার মানে আমরা র্যাক হচ্ছে 480টা কোর্সের ইউনিট ধরে ওয়ার্ক নিটিং এর যত ধরনের লেন্থ ক্যালকুলেশন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েট ক্যালকুলেশন বা লেন্থ বা উইথ, আমরা এই ক্যালকুলেশন গুলোর ক্ষেত্রে র্যাকটাকে হচ্ছে প্রাধান্য দিব। যেমন বাজারে যদি আমরা আলু কিনতে যাই, আমরা কিন্তু বলি না যে আমাদেরকে 1 ডজন আলু দেন, আমরা বলি না 1 হালি আলু দেন, ওটা কেজিতে বলি যে 1 কেজি আলু দেন। আবার যখন ডিম কিনতে যাই তখন কিন্তু আরেক ধরনের হিসাব। ঠিক তেমনি আমরা ওয়ার্ক নিটিং এর এনি কাইন্ড অফ লেন্থ, ওয়েট বা বিভিন্ন ধরনের প্যারামিটার ক্যালকুলেশনে আমরা 480টা কোর্সের নিটিং কে একটা ইউনিট ধরে আমরা হিসাব করব। আমি আশা করি জিনিসটা বুঝতে পারছি। এই র্যাকের সাথে বাকি দুইটা জিনিস হচ্ছে রিলেটেড। একটা হচ্ছে রান ইন। রান ইন হচ্ছে আমাদের 480টা কোর্স নিটিং করার ফলে যতটুকু সুতা কনজিউম হবে সেটাকে আমরা বলি রান ইন। ফর এক্সাম্পল, এখানে আমি যদি দেখাই, 480টা কোর্সের নিটিং কে আমরা বলি এক র্যাক। আচ্ছা, আমি নিয়ে আসতেছি ওই অংশটা। আচ্ছা, এই জায়গার মধ্যে একটু সবাই লক্ষ্য করো যে প্রথমে আমি বলছিলাম আচ্ছা, র্যাকটা গেল, 480টা কোর্সের নিটিং কে আমরা র্যাক বলি। এখন রান ইন এর ডেফিনেশনটা আমি পড়াচ্ছি। রান ইন হচ্ছে, ধরা যাক এটা কোর্স 1, এটা কোর্স 2, মাঝখানে অনেকগুলো কোর্স, বা এখানে এটা ধরা যাক কোর্স 480, অর্থাৎ 480 নম্বরের কোর্স হচ্ছে এটা। এখন রান ইন হচ্ছে, আমি একটা 1 and 1 ল্যাব সাপোজ দিলাম, এখানে মাঝখানে ডট 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 480 নম্বর কোর্স এই পর্যন্ত নিটিং হলো। রান ইন হচ্ছে আমাদের ইয়ার্ন লেন্থ। ইয়ার্ন লেন্থ কতটুকু? ইয়ার্ন লেন্থ কোর্স 1 থেকে কোর্স 480 পর্যন্ত যতটুকু সুতা কনজিউম হয় সেটা লেন্থটাকে বলা হয় রান ইন, এবং এটা নরমালি আমরা ইঞ্চিতে প্রকাশ করি। তাহলে আমাদের কোর্স 1 থেকে কোর্স 480, এই সুতাটা জিগজ্যাগ আকারে আছে, এটাকে যদি আমরা স্ট্রেট করি, স্ট্রেট করলে এই সুতাটার লেন্থ যতটুকু হবে কোর্স 1 থেকে
থেকে কোর্স 480, এটাই হচ্ছে আমাদের রানিং। আশা করি আমি বুঝাইতে পারছি। বোঝা গেছে রানিং? জি স্যার। রানিং হচ্ছে ইয়ার্ন লেন্থ। আচ্ছা, নেক্সট আমরা যাব হচ্ছে রানিং এর পরে হচ্ছে আমাদের কোয়ালিটি। এখন কোয়ালিটি বলতে আমরা যেটা বুঝি এখানে ইয়ার ক্ষেত্রে আমরা ওইটা বুঝবো না। কোয়ালিটি হচ্ছে আমাদের ফ্যাব্রিক লেন্থ। কোয়ালিটির ডেফিনেশনে আমরা নেক্সট যাচ্ছি। কোয়ালিটি হচ্ছে লেন্থ অফ ক্লথ knitted during one rack measured in inches is called quality। অর্থাৎ আমাদের 480টা কোর্স নিটিং হওয়ার ফলে যতটুকু ফ্যাব্রিক লেন্থ তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের মানে কোয়ালিটি। যেমন এটা 480 নম্বরের কোর্স, এটা হচ্ছে কোর্স 1। এখন এইখানে যতটুকু ফ্যাব্রিকের লেন্থ হলো সেটাই হচ্ছে কোয়ালিটি। ধরা যাক 480টা কোর্স নিটিং এর মাধ্যমে 8 ইঞ্চি কাপড় তৈরি হয়েছে, সুতরাং এই ফ্যাব্রিকের কোয়ালিটি হচ্ছে 8 ইঞ্চি। যদি বলা হয় কোনো একটা ডাবল ট্রিকো ফ্যাব্রিকের কোয়ালিটি হচ্ছে 6 ইঞ্চি, তাহলে আমরা বুঝে নিব যে কোর্স 1 থেকে কোর্স 480 পর্যন্ত এই ফ্যাব্রিকের যে লেন্থ সেটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি। আচ্ছা, আশা করি আমি বুঝাইতে পারছি। অর্থাৎ আমাদের র্যাক হচ্ছে 480টা কোর্স নিটিং, কোয়ালিটি হচ্ছে আমাদের ফ্যাব্রিক লেন্থ, আর রানিং হচ্ছে আমাদের ইয়ার্ন লেন্থ। ওকে, এখন আমরা একটা ম্যাথে চলে যাচ্ছি। যেমন এই ম্যাথটাই ওকে, এখানে বলা হচ্ছে যে একটা মেশিন 160 ইঞ্চ হচ্ছে তার উইডথ এবং 28 হচ্ছে গেজ। মেশিনের স্পিড হচ্ছে 480 কোর্স পার মিনিট। 168 ইঞ্চি হচ্ছে আমাদের মেশিনের উইডথ। যেমন বুটেক্স এর যে ল্যাবে যে মেশিন আছে সেটা হচ্ছে 84 ইঞ্চি উইডথ। তাহলে ধরা যাক এটা 168 ইঞ্চি, আমরা ধরে নিলাম 168 ইঞ্চ। এরপরে হচ্ছে 28 গেজ, ধরা যাক এইটুকু 1 ইঞ্চি, এটা হচ্ছে 28 গেজ, মানে 1 ইঞ্চিতে 28টা নিডল আছে। আর এখানে হচ্ছে মেশিনটা অপারেট করতেছে 800 কোর্স পার মিনিট। অর্থাৎ এখানে যে নিডল বারটা আছে, আমি একটা নিডল বার, সাপোজ এরকম একটা নিডল বার আঁকলাম এবং এখানে নিডল আছে, আমরা কল্পনা করে নেই বোঝার জন্য। এই নিডল বারটাই হচ্ছে আমাদের 168 ইঞ্চি, 168 ইঞ্চ, এবং 28 হচ্ছে তার গেজ। মাউস দিয়ে লিখতেছি, খুব একটা ভালো হচ্ছে না, বুঝে নিতে হবে। এর মধ্যে এই নিডল বারটা 800 কোর্স পার মিনিট, মানে হচ্ছে নিডল বারটা মানে 800 বার এরকম উপরে উঠে নিচে নামে, একটা কোর্স তৈরি করে। এবং এখানে 2 গাইড বার আছে, 2টা বার আছে। 2টা গাইড বারের মধ্যে আমাদের 70 ডেনিয়ার নাইলন সুতা ব্যবহার হয়। তাহলে সুতার কাউন্ট দেওয়া আছে এবং ফ্যাব্রিকের উইডথ হচ্ছে 144 ইঞ্চি। এটাই খুব মজার বিষয় যে 168 ইঞ্চ দৈর্ঘ্যের একটা মানে নিডল বার থেকে যে ফ্যাব্রিকটা তৈরি হয়, প্রডিউস ফ্যাব্রিকটা 2 পাশ থেকে শ্রিঙ্ক হয়ে 144 ইঞ্চি হয়ে গেছে, 144 ইঞ্চি। তাহলে এই যে 144 ইঞ্চি ফ্যাব্রিক হয়েছে, এটা কিন্তু 168 ইঞ্চি একটা মেশিন থেকে বের হয়েছে, 144 ইঞ্চি ফ্যাব্রিক। এবং এখানে বাকি প্যারামিটার গুলো হচ্ছে কোয়ালিটি হচ্ছে 8 ইঞ্চি। অর্থাৎ এখানে যদি আমরা 480টা কোর্স এটাকে ধরি, তাহলে এখানে হচ্ছে আমাদের 8 ইঞ্চি হচ্ছে আমাদের কোয়ালিটি প্রডিউস ফেব্রিকের। আর রানিং হচ্ছে ব্যাক বারের ক্ষেত্রে 64 ইঞ্চি, আর ফ্রন্ট বারের ক্ষেত্রে হচ্ছে 80 ইঞ্চি। অর্থাৎ আমাদের এই ব্যাক বারটা যদি আমি রেড কালার ধরি, ধরা যাক 1 and 1 ল্যাপ, এখান থেকে শুরু করে 480 পর্যন্ত যাইতে এটা হচ্ছে আমাদের 64 ইঞ্চি। আরেকটা বার আছে যেটা হচ্ছে এখানে ফ্রন্ট বারটা ধরা যাক ল্যাপিংটা একটু বড়, যেহেতু এরকম ল্যাপ বড়, তাহলে এটা 2 কোর্সে রেড কালার যতটুকু সুতা কনজিউম করবে, এটার 2 কোর্সে বেশি কনজিউম করবে, এবং এটা হচ্ছে 480টা কোর্স পর্যন্ত হচ্ছে 80 ইঞ্চি। আচ্ছা, এই হচ্ছে প্যারামিটার। এখন আমাদের বের করতে হবে ওয়েট ইন পাউন্ড পার র্যাক। এই ফিগারের মধ্যে এখানে আমি প্রথমটা শুধু বের করব, ওয়েট ইন পাউন্ড পার র্যাক। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমাদের 2টা গাইড বারকে আমরা আলাদা আলাদা ভাবে বের করতে পারি, একসাথেও বের করতে পারি।
তাহলে আমরা যখন র্যাক বের করব তখন ওয়েট ইন পাউন্ড পার র্যাক, মানে এক র্যাকের ওয়েট কত, এই ফ্যাব্রিকটার ওয়েট কত। তা ওয়েট বের করার আগে আমাদের বের করতে হবে লেন্থ, কারণ লেন্থ থেকে আমরা খুব সহজে ওয়েটে যেতে পারি, এবং লেন্থ থেকে ওয়েটে যাওয়ার জন্য এখানে আমাদের প্রয়োজন হবে সুতার কাউন্ট এনি অথবা ডেনিয়ার। তো এখানে এনি ডেনিয়ার আমাদের দেওয়া আছে, জাস্ট আমাদের লেন্থ ক্যালকুলেশন করতে হবে, এবং লেন্থের যে প্যারামিটার সেটা দেওয়াই আছে, রান ইন 64 ইঞ্চি 80 ইঞ্চি। এখন কি তাহলে আমরা অঙ্কটা করতে পারি? ওকে, প্রথমে আমাদের ওয়েট ইন পাউন্ড পার র্যাক বের করার জন্য আমরা বের করব যে এখানে আমাদের ফ্রন্ট গাইড বার যেটা আছে, ফ্রন্ট গাইড বারের জন্য 480টা কোর্সের ওয়েট কত, যে লেন্থ হবে লেন্থটাকে ওয়েটে করবো। আবার ব্যাক গাইড বারের জন্য প্লাস হচ্ছে ব্যাক গাইড বারের জন্য 480টা কোর্সে কতটুকু সুতা কনজিউম হয় সেটার আমরা ওয়েট বের করবো। তাহলে এটা আমরা কিভাবে বের করব? ওকে ওকে, তাহলে ওয়েট ইন পাউন্ড পার র্যাক বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেহেতু এখানে এই যে ব্যাক বার আছে, প্রথমে আমরা ব্যাক বারের ক্যালকুলেশন করব। তাহলে ব্যাক বারের হচ্ছে 64 ইঞ্চি, ধরা যাক এটা হচ্ছে 1 ল্যাপ এইভাবে, এবং সর্বশেষ হচ্ছে এইটা ধরি যে আমরা 400। তাহলে আমাদের একটা নিডিলে, জাস্ট সিঙ্গেল একটা নিডিলে, প্রথম যে নিডিলটা আছে যেখানে সুতা ফিড হয় সেইখান থেকে 480 পর্যন্ত আমাদের সুতা লাগতেছে 64 ইঞ্চি। তাহলে একটা নিডিলে 64 ইঞ্চি সুতা কনজিউম হয় এক র্যাকে, যেহেতু আমাদের ওয়েটটা বের করতে হবে র্যাকের মধ্যে। ওকে, তাহলে এখানে টোটাল নিডিল আছে কতগুলা? আওয়াজ দাও একজন। টোটাল নিডিল 28টা। টোটাল নিডিল কত আছে 168 ইঞ্চির মধ্যে? 108 স্যার, 168 ইন্টু 28। 168 ইন্টু 28, এতগুলা নিডিল আছে। একটা নিডিলে সুতা ফিড হয় এক র্যাকে কত ইঞ্চি? 64 স্যার। 64 ইঞ্চি। ওকে, তাহলে একটা নিডিলে সুতা লাগে 64 ইঞ্চি এক র্যাকে। অতএব আমাদের 168 ইন্টু 28 কত ইঞ্চি পাওয়া যাবে না? জি স্যার, যাবে কি? টোটাল পাওয়া যাবে। টোটাল লেন্থ একদম এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল, তাহলে ব্যাক বারের জন্য টোটাল ইয়ার্নের লেন্থ হচ্ছে এত ইঞ্চি, 400 এক র্যাকের জন্য, 480টা কোর্সের জন্য। তাহলে আমরা কি ইঞ্চিটা বের করতে পারছি? এখন ইঞ্চিটাকে আমরা, এখানে ডেনিয়ার আছে, ডেনিয়ারের সম্পর্ক কার সাথে? 70 ডেনিয়ার বলতে বুঝায় 9000 কিলোমিটার, 9000 মিটার ইয়ার্নের ওজন হচ্ছে কত? 70 গ্রাম, তাই না? 70 গ্রাম মানে ডেনিয়ার কত? 9 কিলোমিটারের ওজন যত গ্রাম তত ডেনিয়ার। তার মানে 70 ডেনিয়ার বলতে বুঝায় 9 কিলোমিটার সুতার ওজন, 9000 মিটার সুতার ওজন হচ্ছে আমার 70 গ্রাম। তাহলে এখানে ইঞ্চি আছে, ইঞ্চিকে আমরা এখন কিসে কনভার্ট করব? কিসে? স্যার মিটারে নেই। মিটারে কনভার্ট করবো। ইঞ্চিকে যদি মিটারে নিয়ে যায় তাহলে কি করতে হবে? ভাগ না গুণ? 39.37 দিয়ে ভাগ স্যার। আচ্ছা, তাহলে এখন কি পুরাটা আমাদের মিটার হইলো? জি স্যার। এখন এই মিটারটাকে ধরা যাক, এই পুরাটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কত হয় একজন একটু বলো, ক্যালকুলেটর দিয়ে হিসাব চাপ দাও। তার 7646.8376। আচ্ছা, এত মিটার। এখন এই মিটারকে আমরা এই যে মানে কত গ্রাম, এখানে পাউন্ড চাইছে না, তাহলে আমরা পাউন্ডেতে যাব, আগে প্রথমে গ্রামে নিয়ে যাই যেহেতু ডেনিয়ারের সাথে গ্রামের সম্পর্ক। তাহলে আমরা এখানে ঐকিক নিয়মে তো পারছি যে 9000 মিটারের ওজন 70 গ্রাম, এক মিটারের ওজন কত? 70 বাই 9000 গ্রাম। অতএব এই যেটা আছে 7646.83 মিটার, এটার ওয়েটটা আমরা গ্রামে পাবো না। দ্যাট মিনস এটার সাথে আমরা উপরে 70 আর নিচে হচ্ছে 9000 যদি আমরা ভাগ করে দেই তাহলে এটা গ্রামে পাবো। তাহলে এবার কত হয় দেখো তো, উপরে 70 নিচে 9000, তাহলে কত হয় সেটাই হচ্ছে গ্রামে আসবে। 59.47 60 59 স্যার 69.47 গ্রাম।
স্যার 59 স্যার 59। 59 5947। ওকে 59। যদি 59 হয়, এই গ্রামকে যদি আমরা এখন পাউন্ডে নিয়ে যাই, যেহেতু পাউন্ড চাইছে, তাহলে কি করতে হবে? 2.2046 দ্বারা ভাগ। তাহলে কত হয় দেখো, ভুল গেছে নাকি দেখো। 2.2046, এই ভুল বলতেছো তো, ওটা তো কেজিতে যাবে। 59.47 কে যদি তুমি পাউন্ডে নিয়ে যাও, তাহলে কি করতে হবে? 1 পাউন্ড সমান কত গ্রাম? 453.6 গ্রাম। 453 453.6 গ্রাম। 6 গ্রাম। তাহলে এখানে ভাগ হবে 453, তাই না? হ্যাঁ, এই ভালো করে দেখো, আমার স্যার, এগুলো। স্যার। তাহলে কত হবে? 53.47 গ্রাম কত পাউন্ড হয় বলো? কত হচ্ছে এটা, কত পাউন্ড? ব্যাক বারের ওজন কত পাউন্ড সেটা বলো। স্যার 0.1311 পাউন্ড। 0.1311 1311। পাউন্ড। হ্যাঁ, জি এটা স্যার। তুমি একটু খাতায় লিখে রাখো। তাহলে আমি কি এই ব্যাক বারের ওজনটা কিভাবে বের করতে হয় সেটা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার 64 ছিল, 64 জায়গায় যদি আমরা এখন, যেহেতু একই সুতা আছে 70 ডেনিয়ার, তাহলে 64 জায়গায় নেক্সট আমরা কি দিব? 80 স্যার। ইঞ্চ। 80 দিলে, ফ্রন্ট বারে বেরো যাবে স্যার। এবার 80 দিলে কত হয় দেখো, 168 ইন্টু 28 ইন্টু 80 ইন্টু 70 ভাগ হচ্ছে 39.37 ইন্টু 9000, নিচে হচ্ছে 453.6। তাহলে কত পাউন্ড হয়? স্যার 0.1638। 0.1638। আচ্ছা, 0.1638 এটা হচ্ছে ফ্রন্ট বার আর এটা হচ্ছে ব্যাক বার, দুইটা যোগ করলে তাহলে আমরা প্রথম যেটা কম্পোনেন্ট ওয়েট ইন পাউন্ড পার রেক এটা পেয়ে যাবো। তাহলে দুইটা যোগ করলে কত হয় একটু তাড়াতাড়ি বলো। 0.2949। 0.2949। 49, জি স্যার। আচ্ছা, তাহলে এটা তুমি লিখে রাখো। তাহলে ওয়েট ইন পাউন্ড পার রেক, এটার ওয়েট হচ্ছে 0.2949। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা 2 নম্বরে যাব। এখন 2 নম্বর যে কম্পোনেন্ট আছে এটা করব। এই অঙ্কটা করলেই মোটামুটি বাকিগুলা খুব সহজেই তোমরা পারবা, সেটা ইয়া করার কোনো ইয়া নাই। এখন 2 নম্বরটা দেখো, আমরা একটু আগে যেটা বের করলাম সেটা ছিল এরকম, যে একটা 144 ইঞ্চি হচ্ছে আমাদের ফ্যাব্রিকের প্রডিউস ফেব্রিকটা হচ্ছে 144 ইঞ্চি ছিল, তাই না? আর এইদিকে ছিল 8 ইঞ্চি, কোয়ালিটি হচ্ছে 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চি, 8 ইঞ্চি হচ্ছে কোয়ালিটি, আর ফেব্রিকটার উইডথ হচ্ছে 144 ইঞ্চি। তাহলে লেন্থ হচ্ছে 8 ইঞ্চি, উইডথ হচ্ছে 144 ইঞ্চি। আর এটার ওয়েট পাওয়া গেছিল কত? এক রেখে কত ওয়েট পাওয়া গেছে? 2949 স্যার। 0.2949। ওকে, 2 নম্বর কম্পোনেন্ট কি চাইছে? পাউন্ডস পার লিনিয়ার ইয়ার্ডস। তাহলে পাউন্ড পার লিনিয়ার ইয়ার্ডস, এখানে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে 8 ইঞ্চিতে, তাই না? আমার এখানে এই কম্পোনেন্ট মানে কি? পাউন্ড পার লিনিয়ার ইয়ার্ডস মানে হচ্ছে যে আমাদের লেন্থের দিকে 36 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চির থেকে আমরা বাড়ায় দিলাম 36 ইঞ্চি, আর উইডথ হচ্ছে আমাদের 144 ইঞ্চি। যেই 293 পাইছি আমরা, এইটুকু হচ্ছে আমাদের এইটার ওয়েট, এইটার ওয়েট। আর প্রশ্ন যেটা চাচ্ছে পাউন্ডস পার লিনিয়ার ইয়ার্ড, সেটা হচ্ছে 8 ইঞ্চিকে আমরা 36 ইঞ্চিতে কনভার্ট করব। তাহলে এটা আমরা কিভাবে করব? কিভাবে করব এটা আমরা? তাহলে আমাদের, আমি ঐকিক নিয়মে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। 8 ইঞ্চি হচ্ছে লেন্থ, 144 ইঞ্চি হচ্ছে আমাদের উইডথ, এটার ওয়েট হচ্ছে 0.294। এখন আমরা এটাকে 36 ইঞ্চিতে নিয়ে যাব। তাহলে প্রথমে 1 ইঞ্চিতে নিয়ে যাই, 1 ইঞ্চি হচ্ছে লেন্থ, 144 ইঞ্চি হচ্ছে আমাদের উইডথ। তাহলে এটা হবে 0.294 ভাগ হচ্ছে 8।
এখন আমরা কি করব, 8 ইঞ্চিকে এই যে 36-এ নিয়ে যাব, যেহেতু লিনিয়ার ইয়ার্স বলছে। তাহলে আমরা 36 ইঞ্চি যদি লেন্থে যাই, 144 ইঞ্চি উইথ এটাই থাকবে, তাহলে 0.294 এর সাথে আমাদের 36 হচ্ছে গুণ হবে। আমি কি বুঝাইতে পারছি পাউন্ড পার লিনিয়ার ইয়ার্স বলতে কি বোঝায়? স্যার এবং এটার এখানে তো আমাদের মানে উইথের আর ক্যালকুলেশন লাগতেছে না স্যার। কোনটার? মানে স্যার 144 তো কনস্ট্যান্ট স্যার, হ্যাঁ, না যেহেতু লাগলে হবে না স্যার? শুধু একটা কম্পোনেন্ট চাইছে লিনিয়ার, মানে আচ্ছা লেন্থের, স্যার। তাহলে 8কে আমরা 36-এ নিয়ে যাব, ডেফিনেটলি আমাদের এটার সাথে 36টা এটা গুণ হবে, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। তাহলে 0.294 এটা হচ্ছে 8 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চির কত, তাহলে 36 ইঞ্চির কত? মানে 8 থেকে প্রথমে আমরা 1 ইঞ্চি নিব, 8 থেকে প্রথমে আমরা 1 ইঞ্চির এই যে এইটুকু নিব, এই 1 ইঞ্চিটাকে পরে 36 দিয়ে গুণ করব, সেটা এখানে করা হয়েছে এই ঐকিক নিয়মে। তাহলে কত হয়, এটার ফলাফল কত আসে একটু ক্যালকুলেশন করে বলো। স্যার 1.33। 1.33, এটা হচ্ছে পাউন্ড পার লিনিয়ার, এটা হচ্ছে পাউন্ড। আচ্ছা নেক্সট দেখো, পাউন্ড পার স্কোয়ার ইয়ার্ডস। এখন আমাদের আরো সহজ হয়ে গেল না? এখন যাচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইয়ার্ডস, তাহলে 1.33 পাউন্ড, এটা মনে রাখো। নেক্সট কম্পোনেন্টে আমি যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের পাউন্ড পার স্কোয়ার ইয়ার্ডস। তাহলে একটু আগে আমরা যেটা বের করলাম সেটা ছিল 36/100, এটা ছিল 36 ইঞ্চি, আর এদিকে ছিল 144 ইঞ্চি। এইটার ওয়েট ছিল কত? 1.33 পাউন্ড। এখন আমাদের কি চাওয়া হচ্ছে? যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইয়ার্স। স্কোয়ার ইয়ার্স মানে এদিকে 36 ইঞ্চি, এদিকে তাহলে কত? এদিকেও 36 ইঞ্চি। এখন আমাদের এইটুকু চাওয়া হচ্ছে, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? আমি ঐকিক নিয়মে করতেছি, তোমরা ফর্মুলা নিজেরা বানায় দিবা, সমস্যা নাই। তাহলে আমাদের 36 ইঞ্চি হচ্ছে লেন্থ, 144 ইঞ্চি হচ্ছে আমাদের উইডথ, এটার ওয়েট হচ্ছে 1.33 পাউন্ড। অতএব 36 থাকবে, 36 ইঞ্চি হচ্ছে লেন্থ, 1 ইঞ্চি হচ্ছে আমাদের উইডথ, তাহলে হচ্ছে 1.33 ভাগ 144। অতএব 36 ইঞ্চি হচ্ছে লেন্থ, আবার 36 ইঞ্চি হচ্ছে আমাদের উইডথ, তাহলে 1.33 সাথে আমাদের 36 গুণ হবে। এখন এটার ফলাফল কত আসে বলো? স্যার 0.3325। 0.3325। 3325। আচ্ছা, যাই হোক, ক্যালকুলেশন এদিক সেদিক হতে পারে। তো মোটামুটি জিনিসটা তো বুঝছো, পাউন্ডস পার স্কোয়ার ইয়ার্ডস মানে আমাদের লেন্থ এবং উইডথ দুইটাই হচ্ছে 36 হতে হবে। তাহলে আমাদের 36 লেন্থ, 36 হচ্ছে উইডথ, এটার ওয়েট হচ্ছে আমাদের, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি জিএসএম। এখন জিএসএম তো সব জায়গায় হবে না, জিএসএম হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, যেটা ভারী ফেব্রিক সেটার জন্য। কিন্তু একটা মশারির কাপড় কি আমাদের ওয়েব নিটিং বা উইভিং এর মতো খুবই ওজনদায়ক? যার কারণে আমরা কেজি গ্রাম থেকে পাউন্ডে চলে আসছি, এবং ওইভাবে হচ্ছে এটার ইউনিটটা প্রকাশ করা হয়। শুধু তাই না, ওয়ার্ড মিটিং এর ফেব্রিক গুলা আউন্স দিয়েও প্রকাশ করা হয়, আউন্স পার স্কোয়ার ইয়ার্ডস। এখানে যেমন পাউন্ডস আছে, আউন্স দিয়েও হয়, যেমন 16 গ্রামে 1 আউন্স, সেটা দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে এখানে পাউন্ডটাকে ইউজ করছে, এটাই হচ্ছে এটার উত্তর। তাহলে এটা 3 নম্বরটা কি তোমরা বুঝতে পারছো? জি পাউন্ডস স্যার। পার স্কোয়ার কিভাবে বের করলাম। ওকে, এখন আমরা 4-এ যাই। র্যাক পার আওয়ার। র্যাক মানে হচ্ছে 480টা কোর্সের নিটিং কে আমরা 1 র্যাক বলি। তাহলে র্যাক পার আওয়ার, তাহলে আমাদের এখানে 1 মিনিটে কোর্স হয় 800টা। র্যাক পার আওয়ার মানে 1 ঘন্টায় কতটুকু র্যাক হয়, তাহলে আমাদের এক মিনিটে হয় 800টা কোর্স। অতএব 1 ঘন্টায় হয় 60। যদি ইফিসিয়েন্সি থাকে তাহলে সেটা আমরা উল্লেখ করবো, যেহেতু ইফিসিয়েন্সি নাই তার মানে এটাই ধরে নিব যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ইফিসিয়েন্সি 800 কোর্স সেটাই। তাহলে 1 মিনিটে 800টা হয়, 1 ঘন্টায় হয় 60টা, এতটি ভাগ হচ্ছে, আমরা যদি 480টা কোর্সের ইউনিট দিয়ে ভাগ করি তাহলে আমরা মোটামুটি র্যাক পেয়ে যাব। সেটা কত? 6 8 48। এখন স্যার 8 10, 100 স্যার 100। তাহলে আমাদের প্রতি ঘন্টায় 100 র্যাক তৈরি হবে। 100 র্যাক মানে হচ্ছে 100 ইন্টু 480টা কোর্স, তাই না? আচ্ছা, তাহলে 100 র্যাক হবে, র্যাক পার আওয়ার হয়ে গেল। এরপর কি? ওয়েলস পার ইঞ্চ।
এটা কত হবে একজন একটু বলো, ওয়েলস পার ইঞ্চ। আমাদের উইথ ছিল হচ্ছে 168, প্রতি ইঞ্চিতে নিডিল ছিল 28টা, তাই না? তাহলে আমাদের মেশিনের টোটাল ওয়েলস হচ্ছে এত, আর এখানে এখানে ওয়েলস পার ইঞ্চ ডব্লিউপিআই চাচ্ছে, তাহলে ডব্লিউপিআই কত হবে একজন বের করে, এটা খুব সহজ। ফ্যাব্রিক হচ্ছে 144 ইঞ্চি, দেখো এখানে লক্ষ্য করো, ফ্যাব্রিকটা 144 ইঞ্চি আর মেশিনের উইথ হচ্ছে 168 ইঞ্চি। তাহলে 168 ইঞ্চি উইথের মেশিন, এখান থেকে যে কাপড়টা প্রডিউস হচ্ছে সেটা শ্রিঙ্ক হয়ে এভাবে আসতেছে, এটা হচ্ছে 144 ইঞ্চি। তাহলে 168 আর এখানে গেজ হচ্ছে 28, তাহলে টোটাল ওয়েলস আছে কত? 144 ইঞ্চি কাপড়ে ওয়েলস আছে 168 ইন্টু 28, এতটা নিডিল, এতটা ওয়েলস। অতএব 1 ইঞ্চিতে কত আছে ভাগ 144, 32.67। মানে 33। তার মানে আমাদের মেশিনে হচ্ছে 28টা, কাপড় তৈরি হওয়ার পরে এটা 33টা হয়ে গেছে। কেন? কারণ কাপড়টা স্ট্রিং হয়ে গেছে। তাহলে ওয়েলস পার ইঞ্চ বুঝাইতে পারছি। এখন কোর্স পার ইঞ্চ কত হবে? কোর্স পার ইঞ্চ সিপিআই বলো, সিপিআই কত হবে? এটা ওপেন কোশ্চিন, দেখি যদি কেউ এটা পারে তাহলে সিটিতে তাকে 1 মার্ক বাড়াই দেওয়া হবে। বলো, কোর্স পার ইঞ্চ কত? একজন বলো, একজনকে একটা বোনাস নাম্বার দিয়ে দিই। কোর্স পার ইঞ্চ, কোর্স পার ইঞ্চ বুঝো, এই একটা ফেব্রিক, এগুলো হচ্ছে কোর্স। তাহলে 1 ইঞ্চিতে কয়টা কোর্স আছে? সিপিআই হোয়াট? কি কোনো আওয়াজ নাই? কত? স্যার 60টা কোর্স পার ইঞ্চ কি 60? 480টা কোর্সে আছে হচ্ছে আমাদের 8 ইঞ্চ, না তাহলে 1 এখানে, ইঞ্চিতে তাহলে হ্যাঁ 6 8 60। 80টা কোর্সে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চিতে কত? 480 ভাগ, তাহলে 60টা, মানে এটার সিপিআই হচ্ছে 60। তোমার আইডি কত? স্যার টিএম 48 আইডি 45। কত পাইছো সিটিতে? স্যার রেজাল্ট তো দেখি না। ও, তোমার তো রেজাল্টে দেওয়া হয় TM48। আচ্ছা, মনে থাকবে TM48। স্যার আইডি 45। 45, আরেকজন তোমার মার্ক পেয়ে যাইতো। আচ্ছা ঠিক আছে, TM45, তুমি আমাকে ফিডব্যাক জানাও, তোমার 1 মার্ক বাড়াই দিব যা পাবা। ওকে, স্যার Thank you, sir. আজকের ক্লাস করার পরে স্যার যাদের অ্যাটেন্ডেন্সের মার্ক বাড়বে তাদের কি করবেন স্যার? আচ্ছা নেক্সট হচ্ছে দেখো পাউন্ডস পার আওয়ার, এটা একটু বলো একজন। পাউন্ডস পার আওয়ার, পাউন্ডস পার আওয়ার মানে প্রতি ঘন্টায় কত পাউন্ড ফেব্রিক তৈরি হয়। তাহলে এটা একজন বলো। TM45 তো মোটামুটি রিমার্ক হয়ে গেল। পাউন্ডস পার আওয়ার মানে 1 ঘন্টায় কত ওয়েট কাপড় তৈরি হবে, এটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি, মানে এটা জাস্ট আমরা অলরেডি বের করে ফেলছি, কিছু ক্যালকুলেশন শুধু করতে হবে। স্যার ওয়েট ইন মানে পাউন্ড পার র্যাক হলো স্যার 0.29, আমাদের 1 আওয়ারে 100 র্যাক তৈরি হয়, তাহলে স্যার ওটা দিয়ে গুণ করে দিলেই তো হয়ে যায় স্যার। গুড, 100 র্যাক হচ্ছে 100, অর্থাৎ পাউন্ড হচ্ছে 1 র্যাকের ওয়েট কত, যেটা 1 নম্বর সমান সমান 1 ইন্টু হচ্ছে প্রতি ঘন্টায় কত র্যাক তৈরি হয়, অর্থাৎ র্যাক পার 100 আওয়ার। স্যার। অর্থাৎ আমরা 1 নম্বর এবং 4 নম্বর গুণ করলে এটা হবে। আচ্ছা, তোমার আইডি বলার দরকার আছে, তুমি এমনি ভালো মার্ক পাবা সিটিতে।
থ্যাংক ইউ, তুমি পারছো এটা। আচ্ছা, রানিং রেশিও অফ দ্য ফ্রন্ট বার টু ব্যাক বার, এটার মানে হচ্ছে দেখো দুইটা ওয়ার্ক বিম থেকে কাপড়টা তৈরি হবে, কিন্তু একটা ওয়ার্ক বিম 480টা কোর্সে দিবে হচ্ছে 80 ইঞ্চি, আবার একটা ওয়ার্ক বিম 480টা কোর্সে দিবে হচ্ছে 64 ইঞ্চি। তাহলে দুইটার মুভমেন্ট কি সমান হবে নাকি আলাদা? দুইটা কি একই স্পিডে? না স্যার, একটা মানে ফ্রন্ট গাইড বারটা একটু আগে আগে রান করতে স্যার 80টা তৈরি করতে স্যার, ব্যাকেরটা স্যার 64টা বানাচ্ছে একটু স্লো। এই রানিং রেশিওটার জন্য আমাদের বিভিন্ন ধরনের গিয়ার আছে, সেগুলা ইউজ করতে হয়। হ্যাঁ, যেমন একটা মনে করো যে 40-এর গিয়ার, একটা 120-এর গিয়ার, তাদের মধ্যে যেমন রেশিও হয়। তাহলে ফ্রন্ট টু ব্যাক বার, তাহলে ফ্রন্ট বারের হচ্ছে আমাদের 80, এটার উত্তরটা হচ্ছে 80 ডিভাইডেড বাই হচ্ছে 64। তাহলে 8 8 64, 8 10 80, 5/4। 5:9। 4, এটার উত্তরটা লিখতে হবে রেশিও, যেহেতু আছে রেশিও আকারে 5:4, অর্থাৎ যে একক সময়ে এটা 5 বার ঘুরবে এটা 4 বার ঘুরতে হবে। আচ্ছা, এই অঙ্কটা মোটামুটি শেষ। এখন আমরা নেক্সট অঙ্কে যদি যাই, নেক্সট 2 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের এইটা, 3 নম্বরটা গেল, এটা হচ্ছে 2 নম্বর। আমি 3টা অঙ্ক ইয়া করছি, এর মধ্যে ডিলিট করি। আগে 3 নম্বরটা করাইছি যেহেতু বড় ছিল, এই হচ্ছে 3। ওকে, এখন আমরা নেক্সট এটাতে যাই, যে ক্যালকুলেট দ্য প্রোডাকশন পার আওয়ার অফ এ 2 বার মেশিন রানিং এট 930 rpm of 90% efficiency. The top bar uses 70 denier of 64 inch, bottom bar uses 20 denier of 40 inch, with the number of pins per bar being 480। অর্থাৎ এখানে সরাসরি নিডিলের নাম্বারটা যা আছে সেটা বলে ফেলছে যে 4800 আছে, 4800টা। অর্থাৎ এখানে নিডিল আর ওই যে গেজ যেটা গুণ করে আমরা বের করি সেটা সরাসরি বলে দিছে। তাহলে আমাদের একটা বারে যাই 40 ইঞ্চি, তাহলে এটার সাথে 40 ইঞ্চি গুণ করে আমরা বাকি ওই যে কাউন্ট দিলে এটার ওয়েট পাবো। আর একটা আমাদের এটা 70 ডেনিয়ার আছে, 20 ডেনিয়ার আছে, আলাদা আলাদা হয়ে বের করতে হবে ফ্রন্ট এবং ব্যাক, পরে দুইটাকে যোগ করে দিলে আমরা প্রোডাকশন পেয়ে যাবে। আচ্ছা দেখো, এটার মধ্যে তো আর কোনো কিছু করার আছে, এটা তোমরা নিজেরাই পারবা। আরপিএম এর হিসাবটা অ্যাড করবো, গুণ করে দিতে হবে স্যার। যেহেতু আরপিএম আর ইফিসিয়েন্সি আছে না, হ্যাঁ, যেমন আমরা যদি প্রথমে বের করি যে আমাদের র্যাক, মানে এটার তো আমাদের বের করতে হবে প্রোডাকশন পার আওয়ার, 1 ঘন্টায় কতটুকু প্রোডাকশন হয়। তাহলে আমাদের তো এখানে 2টা বার আছে, প্রতিটা বারের প্রোডাকশন আমরা আলাদা আলাদা ভাবে বের করব। অর্থাৎ আমাদের প্রথমে বের করবা ওয়েট ইন পাউন্ড পার র্যাক। এটা আগের নিয়মে পারবা না? স্যার ফ্রন্ট বার আর মানে ব্যাক বারের জন্য। হ্যাঁ, 4800 ফ্রন্ট বারের জন্য, 40 গুণ করলে ডেনিয়ার যা আছে সেটা করলা, 493 দিলা, হয়ে গেল। তাহলে 2টা কম্পোনেন্ট, অর্থাৎ প্রথমে ওয়েট ইন পাউন্ড পার র্যাক এটা, আর একটা 4 নম্বর কম্পোনেন্ট ছিল আগের অঙ্কে, পাউন্ড পার, এটা হচ্ছে র্যাক পার আওয়ার। র্যাক পার আওয়ার এটার কত? 960 1 মিনিটে, তাহলে 1 ঘন্টায় 60 রাইট। ইন্টু 90%, 0.90 বুঝছি। ভাগ কত? 480। এখন 1 আর 4 গুণ করা হয়ে যাবে, ঠিক আছে? প্রোডাকশনটা হচ্ছে 1 গুণিত হচ্ছে 4। ক্লিয়ার এটা? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে 3 নম্বর। তোমাদের কোশ্চিন করছি কিনা, কোশ্চিন মনে হয় করছি, হ্যাঁ কোশ্চিন করছি। এই 3টার মধ্যে একটা অঙ্ক ইনশাল্লাহ থাকবে, মানে এইগুলার মতোই আর কি। আচ্ছা, এরপর এটা দেখো, এ ওয়ার্ক নিড কনস্ট্রাকশন প্রডিউস এ 2 গাইড বার। আচ্ছা, দুইটা গাইড বারের একটা ফেব্রিক তৈরি হবে, এবং রানিংটা সিটিতে সিটি তো হয়ে গেছে তোমাদের ফাইনাল পরীক্ষা। ও আচ্ছা। আচ্ছা, রানিং হচ্ছে 1.18 আর ব্যাক বারের হচ্ছে 2.05 মিটার। রানিংটা ইঞ্চিতে প্রকাশ করে, এখানে মিটারে আছে। এবং এখানে যে ফেব্রিকটা তৈরি হচ্ছে, এই যে ফেব্রিকের স্পেসিফিকেশন হচ্ছে 25 সিপিসি, মানে প্রতি সেন্টিমিটারে 25টা করে কোর্স আছে, আর ফেব্রিক প্রডিউস হচ্ছে 2000 মিটার। এখন প্রশ্ন হইলো যে ওয়ার্কিং লেন্থ কতটুকু আমি জড়াবো। অর্থাৎ আমাদের এই একটা ওয়ার্ক বিম,
এই ওয়ার্প বিমের মধ্যে কতটুকু সুতা জড়াবো আমার প্রশ্ন। আর একটা ওয়ার্প বিম 2, এটার মধ্যে আমি কতটুকু সুতা জড়াবো, যার কারণে এখান থেকে যে সুতাগুলো আসবে এই দুইটা বিম থেকে গাইড বারের মাধ্যমে, গাইড বার আমি আঁকলাম, এই যে রাখলাম, এখানে যে ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2000 মিটার। দেখো এটা হচ্ছে 2000 মিটার, প্রডিউস ফেব্রিক হচ্ছে 2000 মিটার। আর এখানে যে কাপড়টা তৈরি হচ্ছে, এখানে যে কাপড়টা তৈরি হচ্ছে, এই কাপড়ের স্পেসিফিকেশন হচ্ছে 25 সিপিএম সিপিসি। আচ্ছা, মোটামুটি আমি একটা ইয়া দেওয়ার চেষ্টা করলাম। তাহলে আমাদের বের করতে হবে ওয়ার্পিং লেন্থ অফ ইচ গাইড বার, মানে এখানে 2000 মিটার কাপড় তৈরি করার জন্য এই ওয়ার্প বিমে কতটুকু সুতা ওয়ার্পিং করব, 2000 মিটার কাপড় তৈরির জন্য এখানে কতটুকু আমরা সুতা মানে ওয়ার্পিং করব। ওকে, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে রানিংটা দেওয়া আছে, আমাদের ফ্রন্ট বারের রানিং হচ্ছে 1.18, তার মানে ফ্রন্ট বারের ল্যাপিংটা ছোট, ধরা যাক এটা 1 ল্যাপিং, আর ব্যাক বারেরটা হচ্ছে 2.05, তাহলে এটা হবে একটু বড় ল্যাপিং হবে, ধরা যাক এটা হচ্ছে 2 ল্যাপিং 480টা কোর্সের জন্য। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা যেটা করব যে এই 2000 মিটার কাপড়ের মধ্যে ঠিক কতগুলো কোর্স আছে, দ্যাট ইজ আমাদের র্যাকটাকে বের করতে হবে। র্যাক, এই 2000 মিটার কাপড়ের জন্য কত র্যাক আছে সেটা আমরা বের করব। তাহলে ওই র্যাক যদি আমরা বের করি, 2000 মিটার কাপড়, আচ্ছা প্রতি সেন্টিমিটারে আমাদের এখানে কোর্স আছে কত বলো। 25টা আছে, তার মানে স্যার 1 মিটারে থাকবে 2500, আর টোটাল কোর্স হবে 2500 ইন্টু 2000। গুড, 1 সেন্টিমিটার আছে 25, তাহলে আমাদের 2000 মিটারকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই কি করতে হবে, 100 দিয়ে গুণ। মিটার থেকে সেন্টিমিটার কত, 100 নাকি 10? 100 স্যার। 100, তাহলে 2000 মিটার ইন্টু 100, তাহলে এত সেন্টিমিটার হয়ে গেল ফেব্রিক। তাহলে আমাদের 1 সেন্টিমিটারে আছে 25টা, অতএব 2000 ইন্টু 100 মানে 20,000-এর মধ্যে কত আছে, 20,000 ইন্টু 100 ইন্টু কত 25, এত। এটাকে কত দিয়ে ভাগ করব, 480 স্যার। 480, তাহলে কি পাওয়া যাবে, স্যার র্যাক, টোটাল র্যাক টোটাল র্যাক। তাহলে টোটাল র্যাক কত হয় একজন একটু বলো, 2000 ইন্টু 100, 10,416.66 স্যার। 10,416, 16। 10,416। ওকে, তাহলে আমরা পাইলাম 10,416, এটা কি র্যাক, আর এ সি কে। তাহলে আমাদের প্রথমে আমরা কি চাইছি এখানে, ওয়ার্পিং লেন্থ, অতএব ওয়ার্পিং লেন্থ ফর ফ্রন্ট বার। আচ্ছা, এক র্যাকের জন্য ফ্রন্ট বারের কতটুকু সুতা দরকার, 1.18 মিটার, অতএব 10,000 র্যাকের জন্য কত, 10,416 কত হয়, 12,291.66। 12,291 এত মিটার সুতা আমরা ওয়ার্পিং করবো। আর ওয়ার্পিং লেন্থ ফর ব্যাক বার কত হবে তাহলে, 10,000 মানে 416 ইন্টু 2.05। আচ্ছা তাহলে কত হয়, স্যার 21,352.8। আচ্ছা 21,352 মিটার। আচ্ছা কেউ কি এটা না বুঝার কিছু আছে বলো, না বুঝলে আমাকে বলো। আচ্ছা তাহলে সবাই বুঝছে, আজকের ক্লাসটাই তোমাদের লাস্ট ক্লাস ছিল, এখন আমি অ্যাটেন্ডেন্স নিব। আহ অনেক বেশি লম্বা সময় লাগলো। আচ্ছা রেকর্ডিং মনে হয় কে জানি করতেছিলাম, রেকর্ডিং না, আচ্ছা রেকর্ডিং মনে হয় অফ করতে পারো এখন। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিব, সবাই একটু, 180 জন আছে এই মুহূর্তে, আমাকে স্ক্রিনশট নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। সবাই একটু লাইনে থাকো। ওয়ান,
হুম। স্যার আমাদের তো অ্যাটেন্ডেন্সের মার্ক দিয়ে দিয়েছেন, তো আজকে ক্লাস করার পরে স্যার যদি মার্ক বাড়ে সেটা কি আবার নতুন করে অ্যাড করা হবে? অবশ্যই তোমরা সিটি পরীক্ষা দিলেও তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয় যাতে তোমরা অ্যাটেন্ডেন্স মার্ক ভালো পাও। যেগুলা জায়গাতে তোমাদের ফেভার করা যায় সেগুলা করা হয় লিগালি, কিন্তু তারপরেও তো তোমরা পড়ো না। হুম। আর আমি টিএম এর আমার সিটিটা মিস গেছিল স্যার কালকে। মানে রবিবারে সিটি দিতে চাচ্ছি, কিন্তু ওই সময় আবার বেলাল স্যারের সিটিটা পড়ছে। তাই তুমি বেলাল স্যারেরটা আগে অ্যাটেন্ড করো, এরপরে রবিবারে রবিবারে যারা দাও নাই তারা মোটামুটি আমার সাথে ওইদিন যোগাযোগ করো, আমি যে কোনো ভাবে সিটি নিয়ে নিব, আইদার সিটি অথবা ভাইবা। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, ব্যাপার কি এত স্ক্রিনশট নিচ্ছি তারপরও শেষ হচ্ছে না। আচ্ছা, যাদের আইডি গুলা, অনেকেই আইডি গুলাকে রিনেম করেনি, ফলে স্ক্রিনশট দিয়েও কিন্তু তাদের মানে আইডি আমি দেখতে পাচ্ছি না। যেমন এই যে মামুনুর হাসান, তার কিন্তু আমি আইডি দেখতে পাচ্ছি না, তো এগুলো আইডি কিন্তু মিসিং হয়ে যাবে, পরে আমার কাছে অপোজ করে কোনো লাভ নাই, অ্যাটেন্ডেন্স স্যার পাবে না। আমার স্যার আমার বাসায় কারেন্ট চলে গেছিল, তো আমি 5 মিনিটের জন্য বের হয়ে গেছিলাম, তো স্ক্রিনশটটা যদি এখন একটু নিতেন। তুমি আমাকে তোমার আইডি সিআর এর মাধ্যমে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি নিয়ে নেওয়া হয়ে গেছে, তোমরা এখন লিভ নিতে পারো। স্যার আমি আমার আইডিটা রিনেম করেছি স্যার, মানে আমার রিনেম করা ছিল না স্যার, মাত্র করেছি। ওই সিআর এর দ্বারা পাঠিয়ে দাও, ঠিক আছে? ওকে, মানে 3-4টা কেস হচ্ছে, আমাকে সিআর তাদের আইডি গুলো পাঠাবে, এরকম 3-4টা আইডি, এরকমই তো। জি স্যার, আমি স্যার কেবলমাত্র আইডিটা রিনেম করলাম। মানে কেবল তুমি ক্লাসে জয়েন করলা না? ঠিক আছে, থ্যাংক ইউ। না স্যার, ওকে, ক্লাসে জয়েন করছি আগে স্যার, রিনেমটা করি নাই, ক্লাস করতেছিলাম। হুম, ঠিক আছে, তোমরা লিভ নিতে পারো। আমার অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট নিয়েছি, প্লাস হচ্ছে আমার এখানে সম্ভবত সেভ করা থাকবে, হয়ে যাবে তাতে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।